শামীম ওসমান এমন একজন বিচক্ষণ একজন মানুষ, ও তো একটা চিটার বাটপার। ছাত্রদলের নেতাদের প্রশ্ন করেন না যে জিয়াউর রহমান যে 19 দফায় দিছিল, সে 19 দফা কয়টা নেতা জানে? বা এখন যে তারেক যে 31 দফা রাষ্ট্র সংস্কারের কথা বলছে, বিএনপির কয়টা নেতা জানে? আমি অনেকের সাথে কথা বলছি, ওরা একটা বলতে পারে না। শামীম ওসমান বিএনপিকে কোমর ভাঙার দল করছে, সেটার প্রতিবাদ করতে গিয়ে আমি গুম হয়েছি। শিবির হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা একাডেমি। ফতুল্লাতে জলবদ্ধতা থাকে সবসময়, 17 বছরেই 20 বছরে দেখে আসতেছি। আর শামীম ওসমান আওয়ামী লীগের অনেক বড় বড় মিসুয়েল টুয়েল তারা গিয়া বিভিন্ন সময় হাঁটু পানি নেমে গিয়ে কালকে থেকে আর পানি থাকবে না। পরে কি শুনি, ওইখান থেকে তারা 1300 কোটি টাকা বাজেট আনে, 1300 কোটি টাকা তারা লুটপাট করে খেয়ে ফেলছে। 77 সাল প্রতিষ্ঠার পর থেকে কখনোই শিবির থেমে যায়নি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ থামবে না। আমি রানাকে মনে পড়ে না যে আমি কখনো তাকে মাঠে দেখছি। বলা হয় বন্ধু যখন শত্রু হয় সেখানে রেহাই পাওয়াটা অনেক কষ্টসাধ্যের বিষয়। তেমনই দৃশ্য আমরা বর্তমান ছাত্র রাজনীতিতে দেখতে পাচ্ছি। সম্প্রতি ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানে দুটি ছাত্র রাজনৈতিক দলের ভরাডুবি এবং ভূমিদস্যু জয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে রাজগঞ্জ মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি গোলাম সারোয়ার সাইদ, এবং আমাদের সঙ্গে আরেকজন যুক্ত রয়েছে রাজগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব এবং জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মশিউর রহমান রনি। আপনাদের দুজনকে নিউজ নারায়ণগঞ্জের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ। কেমন আছেন? আমি শুরুতেই রনি ভাইয়ের কাছে যাই। আপনি ছাত্র রাজনীতি করেছেন দীর্ঘদিন নারায়ণগঞ্জ জেলায়। আমরা 5 আগস্টের আগ মুহূর্তের আর বর্তমানের প্রেক্ষাপট যদি বলি, আপনারা ছিলেন মিত্র ছাত্র দল এবং ছাত্র শিবির, কিন্তু পরিবর্তিত পরিস্থিতির পর এখন যে সম্প্রতি দুটা নির্বাচন হয়েছে, যেখানে ডাবি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনটা হলো, সেখানে ছাত্র দলের একটা ব্যাপক বলে বিশাল একটা পরাজয় আমরা দেখতে পেয়েছি। একটা ভিতরে আরেকটা হচ্ছে তারা বর্জন করেছেন। এমন ভরাডুবির কারণটা কি আসলে ছাত্র দলের এমন একটা সুসময়ে এসে উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার অবস্থায়? ধন্যবাদ আপনাকে, আমাকে আপনার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গণতান্ত্রিক ধারাকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমরা যে বিভিন্ন সময় সমসাময়িক যে বিষয়গুলো থাকে সেগুলো তুলে ধরার জন্য আপনার মাধ্যমে এই কথা বলার সুযোগ করে দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আপনার যে প্রশ্নটি করেছে সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশের রাজনীতির যে কালচার ছিল দীর্ঘ 17 বছর 18 বছর, আমরা আন্দোলন সংগ্রাম রাজপথে আমাদের ধারা আদর্শ নীতি এক এক সময় প্যাটার্ন আমরা চেঞ্জ করে আমরা রাজনীতিটা করেছিলাম। আপনি জানেন দীর্ঘ 17 বছরের এই সরকার স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি বিভিন্ন সময় সমসাময়িক আমাদের যে কর্মসূচিগুলো দিয়েছিলেন, সেই কর্মসূচিগুলোতে আমরা সবসময় রাজপথে থেকে সেই কর্মসূচিগুলো পালন করেছিলাম। এবং সেই কর্মসূচিগুলো পালন করতে গিয়ে আমাদের অনেকেরই, বিশেষ করে আপনি যেটা বললেন যে ছাত্র শিবির বা জামাত বা বিএনপি বলেন বা আরও যে সমমানের দল আছে, আমাদেরকে অনেক সময় গুম খুন, তারপরে পঙ্গুত্ব বরণ, তারপরে হামলা মামলার অনেক কিছুর সাথে সম্পৃক্ত থেকে তারপরে আমাদের এই রাজনীতিটা করতে হয়েছে। এবং আমরা এই গুম খুনের পরেও গুলি, পুলিশের টিয়ার সেল, তারপরে বর্তমান যিনি নারায়ণগঞ্জের যে গডফাদার শামীম ওসমানের মতো সারা বাংলাদেশে যারা গডফাদার ছিলেন, তারা কিন্তু আমাদেরকে এমনভাবে ঘায়েল করার চেষ্টা করেছিল যে বাংলাদেশে শুধুমাত্র আওয়ামী লীগে থাকবে, আর কোনো দল থাকবে না, আর যারাই থাকবে তাদের পোষা গৃহপালিত মন মতো তার থাকতে হবে। তো যেই বিষয়টা আপনি বলেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতির যে কালচার, বর্তমান যে প্রেক্ষাপট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে 5ই আগস্টের পরে আমরা কিন্তু, যেমন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা নিজেকে মানে 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি এবং জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছি। জনগণের কাছে এটা বোঝানোর চেষ্টা করেছি বাংলাদেশ যে দেশটি, সেই দেশটির জন্য যদি কোনো মায়া কান্না থাকে, দেশের জন্য যদি কোনো রাজনীতি কোনো সংগঠন যদি কিছু করে থাকে, সেটা বাংলাদেশ জাতীয় দল করেছে সেই 1971 সাল থেকে আজ অবধি পর্যন্ত। আমরা সেটাকেই ধারাবাহিকভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, তিনি কিন্তু নিজের সশরীরে যুদ্ধ করেছেন। যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। এবং কোন জায়গা থেকে তিনি যুদ্ধ করেছেন, তিনি কিন্তু সরকারের আমলা ছিলেন।
তিনি কিন্তু সরকারের প্রশাসনের লোক হয়েও তিনি কিন্তু দেশের জন্য যুদ্ধ করেছেন, মানুষের জন্য যুদ্ধ করেছেন। বাংলাদেশের মানুষের জন্য যুদ্ধ করতে গিয়ে তিনি কিন্তু এই দেশের জন্য নিজের জীবন বাজি রাখার চেষ্টা করেছেন এবং বাজি রেখে যুদ্ধ করেছেন। তিনি করেছেন, কিন্তু ছাত্রদল করেছেন। উনি যখন এই দেশের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন, তার গঠন করার কিন্তু উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল। শেখ মুজিবুর রহমান যখন দেশকে বিক্রি করতে চেয়েছিলেন, তারপরে এরশাদ বিক্রি করতে চেয়েছিলেন, তারপরে তার মেয়ে আপনার শেখ হাসিনা এই দেশটিকে যখন বিক্রি করতে পার্শ্ববর্তী দেশে বিক্রি করতে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, তখন কিন্তু বাংলাদেশকে বাঁচানোর জন্য কিন্তু আমাদের নেতা জনাব আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গঠন করেছিলেন। এই দলটি গঠন করার উদ্দেশ্য ছিল একটি, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ ভালো থাকবে, বাংলাদেশের মানুষের কী কী সমস্যা থাকে, কৃষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং শ্রমজীবী সকলকে কিন্তু তিনি এক ধারায় নিয়ে এসেছে, কাউকে কিন্তু আলাদা আলাদা কোনো পাঠ করেননি। এই জন্য কিন্তু বাংলাদেশ জাতীয় দল গঠন করেছেন তিনি, যাতে এই দলের মাধ্যমে দেশের মানুষকে সেবা করতে পারেন। পাশাপাশি যুব দল গঠন করেছেন, ছাত্র দল গঠন করেছেন, শ্রমিক দল করেছেন, কৃষক দল করেছেন, সকল মানে প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা একটি সংগঠন তিনি তৈরি করেছিলেন। এবং ডাক্তারদের বলেন, ইঞ্জিনিয়ারদের বলেন, তো সকলকে মিলেই কিন্তু একটি বাংলাদেশ জাতীয় দল গঠন করেছিলেন। মূল কথাটা হচ্ছে যেটা আপনি প্রশ্ন করেছেন, যে এই 5 তারিখের পরে যে এই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমাদের যে ভরাডুবি হওয়ার কারণটা কি? শোনেন, আমাদের রাজনীতি যারা করে তারা কিন্তু মানুষের পালস বুঝে রাজনীতি করে। আমি ছাত্র রাজনীতি করেছি, ছাত্রদলের সভাপতি ছিলাম, তখন আমি কিন্তু ছাত্রদের সাথে থেকেই আন্দোলন করার চেষ্টা করেছি। আমি যদি একা একা আন্দোলন করতাম তাহলে আমি মুশিউর রহমান রনি আজকে পর্যন্ত আসতে পারতাম না। আমি ছাত্রদের আমার দলের বিরুদ্ধে যখন কথা বলতো, শামীম ওসমান বলেন, শামীম ওসমান কোমরভাঙ্গা দল বলছিলেন বিএনপিকে, আমার মহাসচিবকে কোমরভাঙ্গা মহাসচিব বলেছেন, আমার নেতা জনাব তারেক রহমানকে বলেছে যে দলের প্রধানমন্ত্রী সন্তানের কোমরভাঙ্গা সে দল আর কি করবে। আমি কিন্তু তখন ওই মুহূর্তে আমাদের ছাত্রদেরকে নিয়েই কিন্তু তার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, প্রতিবাদ করেছিলাম যে বিএনপি দীর্ঘ 17 বছর আন্দোলন করেছে, আন্দোলন করার ফলে এখন পর্যন্ত সে আন্দোলন করে যাচ্ছে বিএনপি। কিন্তু আপনি শামীম ওসমান পুলিশ ছাড়া দীর্ঘ 17 বছর যদি আন্দোলন করতে, তাহলে আপনি 12 দিনও টিকতেন না। আমরা কিন্তু 17 বছর টিকে এখন আন্দোলন করছি। আপনি পুলিশ ছাড়া আমাদের সাথে আসেন, দেখি আপনি কতটুকু আমাদের সাথে টিকতে পারেন। আপনি আন্দোলনের আগে আপনি বরকাপুর পালিয়ে যান। হ্যাঁ, ছাত্র দলকে নিয়ে আমরা ছাত্র দলের নেতাগুলোদের সাথে নিয়ে আন্দোলনটা করেছি। আমি একটু বেশি বাড়িয়ে বলার কারণ হচ্ছে যে আপনি যে প্রশ্নটি করেছেন, আমরা 17টা বছর কিন্তু এই প্রকাশ্যে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, যুদ্ধ করেছি। আমাদের অনেক ভাইয়ের গুম হয়েছে, মৃত্যুবরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে, অনেকের চোখ নাই, অনেকের হাত নাই, পাও নাই, এরকম অনেক ছাত্র নেতাদের কিন্তু হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির অনেক ছেলেমেয়েরা ঢাকা শহরে থাকতে পারে নাই, তারা বিভিন্ন মেসে আপনার অনেক সময় বস্তিতে তাদের থাকতে হয়েছে, আলাদা আলাদা থাকতে হচ্ছে। কখনো কিন্তু ছাত্র রাজনীতি তারা করতে কিন্তু ছাত্র দলটা সে কিন্তু বুক ফুলে বলেছে আমি ছাত্র দল করি। যখন সে গ্রেপ্তার হয়েছে, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ বলে স্লোগান দিয়েছে। যার দরুন ইউনিভার্সিটিতে তাদের সম্পৃক্ততা তাদের কম ছিল, যাতায়াত কম ছিল, তারা ছাত্র রাজনীতি তারা করতে পারে না, তারা ওইখানে যেতে পারে না, তাদেরকে বিভিন্ন সময় বাধাগ্রস্ত করা হয়েছে। ছাত্রদলের স্লোগান দিতে দেওয়া হয়নি, ছাত্রদলের কোনো পরিবেশ ওখানে তারা তৈরি করতে দেয়নি। ছাত্ররা যে সাধারণ ছাত্রছাত্রীর সাথে মিশবে সেই সুযোগটা তাদের দেওয়া। ছাত্রদলের ছেলেমেয়েদের পাইলেই গুম করছে, নাহলে হাত ভেঙে দিয়েছে, নাহলে চোখ তুলে ফেলছে, নাহলে গুলি করে তার পাও কেড়ে নিছে। এরকম সিচুয়েশন ঢাকা ইউনিভার্সিটিতে ছিল, যার ধরুন দীর্ঘ 17 বছর ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের যে ছাত্র যারা ওইখানে ছিলেন, তারা ওইখানে ওইভাবে তারা সাধারণ ছাত্রের সাথে মিশতে পারে নাই। এখন মূল কথাটা আমি আসি, ধরেন আমরা যে ভোটটা আমরা পেয়েছি বা 5,000-এর অধিক আমরা ভোট পেয়েছি, এটা কিন্তু আমাদের ছাত্র দলের ভোট। এটা তো আপনার ধরতে হবে, এটা আমাদের ছাত্র দলের ভোট। এখানে আওয়ামী লীগের ভোট আছে, সমানে আরও অনেক দলের ভোট আছে, তাই না? তো এখন আপনি বলতে পারেন তাহলে কি আপনাদের বিএনপিকে আপনাদের ভোট দেয় নেই? আমাদের এই 5,000 যে ভোট, এই ভোট কিন্তু আমাদের কারো এখানে কারো পদ নাই, ছাত্র দলের পদ নাই, তারা কিন্তু সাধারণ ভোটারই, সাধারণ ছাত্রছাত্রী। তা আমি যেটা বলতে চাই, আমি তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্র না, আমি যেটা বুঝি, আমি রাজনৈতিক যে এটার যেটা আমি বুঝি সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এখানেই সফল।
না, কিন্তু আপনারা তো সেটা মানছেন না। না মানবো না, এখানে সফল মানি না। যদি না মানো তো আমরা তো ঢাকা ইউনিভার্সিটি থেকে তো আমরা ভোট বর্জন করতাম, আমরা তো ভোট বর্জন করিনি। আবির তো তার ফেসবুক স্ট্যাটাসে সে সাধারণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তার জায়গা থেকে তার যে মতামত সেটা দিয়েছে। তা আমি যেটা বুঝি, আমি আবিদের সাথে শুরু দিয়ে এটাই বলবো যে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমরা আমাদের জায়গা থেকে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে যেভাবে মিশা দরকার ছিল আমরা সেটা করতে পারিনি। কিন্তু ছাত্র শিবির কিন্তু দীর্ঘ 17 বছর এই ইউনিভার্সিটি থেকেই তারা কেউ আওয়ামী লীগের ব্যানার দিয়ে রাজনীতি করছে, ওইখানে টাইম পাস করছে, আবার কেউ বিভিন্ন সমমনা দলের সাথে বিশেষ সমন্বয় হয়ে বারংবার বলে আসছে তারা আওয়ামী লীগ করেন। অনেক ফুটেজ আছে আপনাদের, যে বিপি জিএস ক্যান্ডিডেট তারও তো আমরা অনেক ফুটেজ আমরা পেয়েছি। সে ছাত্রলীগের স্লোগান দিচ্ছে, ছাত্রলীগের কর্মসূচিতে সে টিএসসিতে বসে আড্ডা দিচ্ছে, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে সে চা খাচ্ছে, আমাদের কাছে অনেক এভিডেন্স। ছাত্র শিবির কি আওয়ামী লীগের ভোট পেয়ে বা ছাত্রলীগের ভোট পেয়ে কি নির্বাচিত হয়েছে? আপনি এখানে ছাত্রলীগের ভোট পেয়ে নির্বাচিত হয়েছে সেটা আমি বলতে চাই না। আমি চাই এটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির যে ইলেকশনটা হয়েছে এটা একটা মানে সূক্ষ্ম যে ইঞ্জিনিয়ারিং যেটা বলে, যে এর আগে অনেকে বলে যে অনেক টকশোতে আমরা দেখেছি ছাত্র জামাতটা তারা বিএনপিরা কি হাটঘাট মাঠ দখল করে আর জামাতটা তারা দখল করছে, বিভিন্ন অফিস আদালত দখল করছে। তা আমি যেটা বলতে, ঢাকা ইউনিভার্সিটির যিনি ভিসি তিনি জামাতের মানে ছাত্র শিবিরের জামাতের। তো আমি যেটা মূল কথাটা আছি, জামাতের সকল কর্মসূচিতে সে অংশগ্রহণ করে থাকে এবং আমাদের অনেক ছবিও আমাদের ভাইরাল হয়েছে। এবং সে আওয়ামী লীগেরও অনেক কর্মসূচিতে সে অংশগ্রহণ করতো এবং আওয়ামী লীগের তকমা তার ভিতরে ছিল। যে সে আপনার অভিযোগটা হচ্ছে এখানে মানে ভোট কারচুপির কি একটা যে অভিযোগটা ছাত্রদল বলেছিল সেই তখন, হ্যাঁ আপনার ভাষ্য অনুযায়ী কি সেটাই? হ্যাঁ এটা তো অবশ্যই। আপনি দেখেন ছাত্রদল প্যানেলে যে ভোট পেয়েছে আর ছাত্র শিবিরের যে প্যানেলে যিনি বিপি হয়েছেন তিনি 14,000 অধিক ভোট পেয়েছেন, তাই না? তো এই বাকি ভোটগুলা কোথা থেকে আসলো? ভোট কি এত কারচুপি করা সম্ভব? আপনার ইঞ্জিনিয়ারিং যে কারচুপিগুলো হয় এটা আমি আপনার বলি, ইঞ্জিনিয়ারিং কারচুপিগুলো আপনার 20,000, 30,000 বা 5,000, 10,000 ভোট কারচুপি হয় না। তারা একটা উদ্দেশ্য নিয়ে লক্ষ্য নিয়ে একটা জায়গায় যে আমি এখান থেকে 2,000 ভোট নিব, এখান থেকে আমি 500 ভোট নেব, এখান থেকে আমি 100 ভোট নেব। আপনি দেখেন একটা হলে আমরা 1273 ভোট পেয়েছি, আর ওইখানে আপনার ছাত্র শিবিরের যিনি বিপি উনি পেয়েছে মাত্র 12 ভোট না 13 ভোট। তা এইটা আপনি কিভাবে দেখবেন? এটা আপনি কিভাবে দেখবেন? পজিটিভ দেখবেন না নেগেটিভ দেখবেন? ছাত্র শিবিরের জায়গা এটা নেগেটিভ আর আমার জায়গা এটা পজিটিভ। কেন কিভাবে পজিটিভ? আমি এই জায়গায় এখানে তারা ইঞ্জিনিয়ারিং কারচুপিটা তারা করতে পারে নাই, কারণ ওই জায়গা ওই হলটার ভিতরে আমাদের ছাত্র দলের ছেলেরা সারা রাত পাহারা দিয়েছে। শুধু ওই দিন থেকে না, ওই হলটাই তারা চেয়েছিল যে এই ভোট 10টা ভোট পাবে আবির আর বাকি ভোটগুলো তারা নিয়ে নেবে। মানে আপনার ভাষ্য অনুযায়ী ছাত্র দল এবং ছাত্র শিবির যে নির্বাচনটা অনুষ্ঠিত হইল সেখানে ছাত্র শিবির কারচুপি করে পাস করেছে। এবং এটা আমার কথা না, এটা সাধারণ ভোটারদের কথা আর কি। এখানে অনেক দেখবেন ইলেকশনের দিন বিভিন্ন সংগঠনের নেতারা ছাত্ররা কিন্তু তারা প্রতিবাদ করেছে, বিভিন্নভাবে তারা প্রতিবাদ করেছে, স্লোগানের মাধ্যমে প্রতিবাদ করেছে। কেউ ওই সারাদিন আপনার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে তারা বিসির সামনে গিয়ে প্রতিবাদ করেছে। তাদের প্রতিবাদের ভাষা, তারা শিক্ষিত ছাত্র তো তাদের প্রতিবাদের ভাষাটা একটু ভিন্ন রকমের হয়ে থাকে। তারপরে আপনার বাম দলের যারা ছিলেন তারা ওইখানে গিয়ে বিভিন্ন ধরনের বাজে স্লোগান দিয়ে প্রতিবাদ করছে। তো এটা কিন্তু যদি ইউনিভার্সিটিতে আপনার এর আগে যে নির্বাচনটা হয়েছে, আপনার আওয়ামী লীগ আমলে যে নির্বাচনটা হয়েছে, বিপি নির্বাচন, নুরু বিপি হয়েছে, জিএস যিনি হয়েছেন রাব্বানি, ওইখানে আপনি দেখেন ওই ইলেকশন যদি আপনার কি বলে ওইখানে কিন্তু ইঞ্জিনিয়ার কারচুপি হয়েছে। তাদের দলের ভিতরে কোন দল থাকার কারণে কিন্তু নুরু বের হয়ে আসছে, তার নুরু পাশ করার কথা নয়। এখানে তারা ইচ্ছা করে নুরুকে পাশ করাই দিছে, কারণ নুরু এত ভোট পাওয়ার ফিগার নুরু ছিল না, নুরুকে তো কেউ চিনত না। নুরুকে কিন্তু তারা ঠিকই পাশ করাই দিছে শুধুমাত্র রাজনীতিটা ধরে রাখার জন্য। আর নয়তো ঢাকা ইউনিভার্সিটি থেকে যদি আপনার তাদের ধারণা হচ্ছে যে যদি আমি ভিপিকে আমি বানাই নিয়ে আমার মতো করে সাজাবো, আমার পরিবার কিভাবে সাজাতে আমি জানি, শেখ হাসিনা ওইভাবেই ওই সময় নির্বাচনটা দিয়েছিল। তারপর যার দরুন কিন্তু আপনার প্রশ্নের উত্তর পেলাম যে ছাত্র শিবির ভোট কারচুপির মাধ্যমে বিপি হয়েছে বা জয়যুক্ত হয়েছে। আমি আপনার কাছে ফিরে আসবো। আমি একটু সাইদ ভাই কাছে। সাইদ ভাই,
আমি শুরুতেই আপনার কাছে আমাদের রনি ভাইয়ের অভিযোগটা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে উনি বলছে আপনাদের যে একটা ভূমিধস জয় ছাত্র শিবির, আপনি একজন ছাত্র শিবিরের এক্স নেতা, আপনি দায়িত্বে ছিলেন, একটা সময় পরবর্তী একটা সরকারের পতন হয় আপনাদের একটা আন্দোলন, যৌথ একটা আন্দোলনের মাধ্যমে। এরপর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনে, সেখানে আপনারা কি কারচুপি করে জয়ী হয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যারা দেখবেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি আপনার একেবারে ভূমিকা থেকে শুরু করতে চাচ্ছি। আপনি বলছিলেন যে বন্ধু যখন শত্রু হয়, আমি এই কথাটাতে দ্বিমত পোষণ করছি। সেটা হচ্ছে ছাত্র দলের সাথে ছাত্র শিবির বন্ধুত্ব আগে ছিল, এখনও আছে। রনি ভাই আছেন, রনি ভাইয়ের সাথে আমি 18 সালে একসাথে জেলে ছিলাম। যখন উইন্ডো কল আসতে খুব কাকতালীয় একটা বিষয় ছিল, যখন ওনার ফ্যামিলি থেকে লোক আসতো দেখা করতে উইন্ডো কলে, অ্যাট এ টাইম আমার উইন্ডো কলে আমার ফ্যামিলি থেকে লোক আসতো, আমরা পাশাপাশি কথা বলতাম। তো এটা হচ্ছে দুই ভাই বলেন, দুই বন্ধু বলেন, আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা আর শত্রুতা এক জিনিস না। প্রতিযোগিতা করতে গিয়ে আমরা আমাদের মতো করে, এখানে আদর্শিক প্রতিযোগিতা, যেহেতু দুইটাই ছাত্র সংগঠন, ছাত্রদল, ছাত্র শিবির, এবং দুইটাই বিশ্ববিদ্যালয়ে যারা মেধাবীরা পড়ালেখা করে তারা খুব অল্পতেই বুঝতে পারে। এই মেধাবীরা বাছাই করে নিয়েছে যে আসলে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের জন্য কাকে প্রয়োজন, যাকে প্রয়োজন মনে করছে তাকেই তারা ভোট দিয়েছে। এক্ষেত্রে ছাত্র শিবিরের প্রতি তার আস্থা রাখার কারণ ছিল বেশ কিছু বিষয়। আপনি যদি ছাত্র দলের যারা নেতা আছেন, সেন্ট্রাল নেতা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নেতা ছিলেন, তাদের যদি আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা দেখেন, তাদের 14 বছর 15 বছর হয়ে তারা গ্রাজুয়েশন শেষ করতে পারেনি। বাম দলে যারা ছিল সেও 14-15 বছর হয়ে গেছে। তাহলে আপনি যদি আমার নেতা হন, আপনি যদি 15 বছরে আপনার কেরিয়ার শেষ করতে না পারেন, আমাকে আপনি কি দিবেন? হ্যাঁ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ছাত্র নেতা যারা আছেন তারা কাজ করবেন এই ক্যাম্পাসের ভিতরে। যদি হয় ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট শিবিরের হোক, ছাত্রদলের হোক, তার টোটাল ধ্যান জ্ঞান থাকবে এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ কী হবে, ছাত্রদের অধিকার কী হবে, ছাত্ররা তাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট কীভাবে করতে পারে। সারা পৃথিবীতে 500 বিশ্ববিদ্যালয় লিস্ট করলে আমরা থাকি না, এটা আমাদের জন্য তো দায়। তাহলে এই দায় মুক্তি কীভাবে সম্ভব? সেটা করতে গিয়ে দেখা গেছে সাদিক কায়েম বলেন বা ফরাদ বলেন, তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখেন। ছাত্ররা মনে করছে যে এটা মেধাবীদের ক্যাম্পাস, মেধাবীদের দিয়েই পরিচালনা করা উচিত, যারা অ্যাটলিস্ট কেরিয়ারে কোনো ড্রপ দেয় না। তা আপনার ভাষণ অনুযায়ী ছাত্র দলের নেতৃবৃন্দ যারা সেখানে আছেন তারা কি মেধাবী না? আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতো না, কিন্তু আপনি ভর্তি হওয়ার পরে আপনি তো আপনার ট্র্যাক থেকে ছুটে গেছেন। একটা ছাত্র অনেক স্বপ্ন নিয়ে গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ে আসে পড়ালেখা করার জন্য, আমরাও গেছি। এখন সে তো ভর্তি হওয়ার পরে সে যখন রাজনীতিতে প্রবেশ করার 15 বছরে তার কেরিয়ার আটকে গেছে। তাহলে যে রাজনীতি আমাকে 15 বছর আটকে দিচ্ছে, সেই রাজনীতির প্রতি আমি আকৃষ্ট হব না। আমি আমার পার্সোনাল লাইফে দেখছি, আমি যখন ছাত্র শিবির করি, আমি কেমিস্ট্রির ব্যাকগ্রাউন্ড ছাত্র, আমি যেখানে কাজ করতে যেতাম ছাত্রদের সাথে কথা বলতাম, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কথা বললে ওরা খুব পজিটিভলি কথাগুলি নিত। যদিও ছাত্র শিবির সময় নেগেটিভ অনেক কথা আছে মার্কেটে, কিন্তু তারপর আমাদেরকে দেখে আমাদের আচরণে তারা সংগঠনের সাথে যুক্ত হইতো। এত ক্রাইসিস মোমেন্টে যখন আমাদেরকে ধরে ধরে গুলি করা হচ্ছে, সেই ক্রাইসিস মোমেন্টেও কিন্তু ছাত্র শিবিরের প্রসার কম হয়নি, আলহামদুলিল্লাহ। প্রতিটা ধাপে ধাপে প্রসার করছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বললেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো আরও কঠিন অবস্থা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা আমি বলতাম যে ওটা হলো আপনার অ্যামাজন জঙ্গলের ভিতরে কিছু আদিবসতি আছে। তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টটা ঠিক এই আদিবসতির মতো ছিল। সেখানে একটা পাখিকে হত্যা করলেও 500 টাকা জরিমানা, কিন্তু ছাত্র শিবির মনে করে কাউকে যদি হত্যা করে ফেলা হতো তার বিরুদ্ধে কোনো মামলা হইতো না। শুধু এটাই না, যখন নাকি কোনো ছেলেকে শিবির সন্দেহ করতো, তাকে প্রমাণ করতে হতো যে সে যে শিবির না, একটা মেয়েকে র্যাগ করার মাধ্যমে। আর একটা র্যাগিং করার জন্য তো সব ছেলেরা পারবে না, না পারলে বলতো সে শিবির, তাকে সেই স্পটেই হাত পা ভেঙে ফেলা হতো। এবং টিচাররা দেখতেন, টিচাররাও সেখানে কোনো কথা বলতেন না। তাহলে সেই একটা মধ্যযুগীয় এনভায়রনমেন্টে থেকে শিবির কাজ করছে। ধরেন আমি শিবির করি, আমি যদি প্রকাশ্য নাও বলি, আমার সার্কেল তো জানে, আমার বন্ধুবান্ধব জানে যে আমি শিবির করি। তাহলে তারা তো আমার বাস্তব জীবনটা দেখতেছে যে আসলে আমি কোন লাইনে চলতেছি, আমার পড়ালেখা, আমার নৈতিকতা, আমার আচরণ, এগুলো তারা দেখে। এগুলো দেখে তারা ইন্টারেস্ট হয়েছে। এবং আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা তারা পছন্দ তাদের যেটা করছে এবং তারা যেখানে ভোট দিয়েছে তারা ভুল করে নাই।
আমি হলে হয়তো আমিও তাই করতাম। এক্ষেত্রে আমি মনে করি যে ছাত্রদলকে এই কারচুপির অভিযোগ না দিয়ে, কারণ আমাদের কথা ছিল ছাত্রদল জিতলেও আমি, ছাত্রলীগ শিবির জিতলেও আমি, এখানে দল এবং শিবিরের মধ্যে কোনো আলাদা আমি করি না, দুইটাই আমার ভাই। তো এখানে আদর্শিক পরাজয় হয়েছে, ছাত্রদলকে পর্যালোচনা করা উচিত যে আসলে তাদের কেন এই পরাজয়টা হইল। আপনারা তো ছাত্রলীগের সঙ্গে বেশি রাজনীতি করতেন, না, এটা সঠিক না। এটার অভিযোগটা ফরাদের বিষয়ে যেটা বলা হয়েছে, ফরাদের যেই ফরাদের কথা বলা হচ্ছে সেই ডকুমেন্টস কিন্তু পরে আসছে, ওই ফরাদ এই ফরাদ না, এটা অভিযোগ। ছবিগুলো কি মিথ্যা? একটা হলো আপনি কমিটির যে তালিকা আসছে সেই কমিটি তালিকাটা আপনি মিলাই দেখতে হবে, এই ফরাদ তো এই ফরাদ না। এখন আপনি অভিযোগ করতে পারেন, আমরা জেলে ছিলাম, ভাইয়ের বিরুদ্ধে খুব গুরুত্বপূর্ণ মামলা ছিল, আমার বিরুদ্ধে মামলা ছিল, এটা অভিযোগ আর প্রমাণ তো এক জিনিস না। আপনি অভিযোগ করতেই পারেন, কিন্তু সেইটা তো আপনি প্রমাণ করতে হবে, এটার কোনো প্রুফ ছিল না। আপনারা ছাত্র শিবির, আপনাদের নেতৃত্বে যারা জয়ী হয়েছেন তারা ছাত্র শিবির করা সত্ত্বেও যে এখানে একটা ক্রাইসিস মুভমেন্ট, ছাত্র শিবির মানে হচ্ছে আপনি যে বলেন গুলি করে দেওয়া, হাত পা ঘুরিয়ে দেওয়া, তাহলে ছাত্র শিবির ক্যাম্পাসে উন্মুক্ত পরিবেশে কিভাবে রাজনীতি করেছে? ছাত্র শিবির ক্যাম্পাসে উন্মুক্ত পরিবেশে করেনি। আপনি হয়তো কিছুদিন একটা আর্টিকেল করছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির নামে কোনো সংগঠন ছিল না, সেটা মানে একটা প্রতীকী সঙ্গে ছিল কেজা, একটা আর্টিকেল পত্রিকা ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে লেখাটা। বিষয়টা সত্য, এখানে ছাত্র শিবির নামে তারা কাজ করে নেই। আর আরেকটা বিষয় হচ্ছে এই আমাদের স্লোগানটা তো মূল বিষয় না। কিছুক্ষণ আগে আসার পথে এক ভাইয়ের সাথে আমার দেখা, উনি আমাকে গভর্নমেন্ট ফর্ম করার বিষয়, যে জামাত তো ক্ষমতায় চলে আসতেছে। আমি বললাম ভাই, জামাত ক্ষমতায় আসা তো মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে এই দেশের মানুষের নিরাপত্তা পাচ্ছে কিনা, সে তার অধিকার পাচ্ছে কিনা, সেটা যার মাধ্যমে হোক। এখানে জামাত স্লোগান দেওয়াটা ইস্যু না, শিবির স্লোগান দিয়ে কোনো দিন কাজ করে নেই। আমাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস টোটাল কর্মসূচির 10%, 90% হচ্ছে প্রথম হচ্ছে নিজের একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা ঠিক রাখা, তারপর হচ্ছে নিজের নৈতিকতা ঠিক করা, তারপর হচ্ছে আমার কেরিয়ার ঠিক করা, তারপর হচ্ছে আমাকে দেশের প্রতি দায়বদ্ধ একজন ভালো মানুষ হিসেবে তৈরি হওয়া, এর হচ্ছে বাবা মায়ের প্রতি দায়িত্বশীল সন্তান হিসেবে গড়ে ওঠে। এই 5টা কাজ করা হচ্ছে ছাত্র শিবিরের কাজ। এখন সেখানে শিবির ব্যানার কি আর ব্যানার ছাড়াই কি? জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ব্যানারটার চাইতে আমাদের কর্মসূচিটা বেশি ইফেক্টিভ ছিল। ওই ইফেক্টিভের কারণেই এই যে 16 বছর আমরা কাজ করছি, সব জায়গায় আমাদের ওই জুলুম কখন হয়েছে, যে বুঝতে পারছে যে এই ব্যক্তিটা হচ্ছে শিবিরের, তখন তার উপর জুলুম হয়েছে। কিন্তু অ্যাক্টিভিটিস দিয়ে তো তারা প্রমাণ করতে পারেনি যে এরা শিবির। স্বাভাবিকভাবেই ধরেন ছাত্র দলের পাশে একটা শিবিরের ছেলে আছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, টাইম মতো পড়ালেখা করতেছে, তার একাডেমিক রেজাল্ট ভালো হচ্ছে, এটা দিয়ে তো আপনি তাকে বলতে পারবেন না সে শিবির করে। এখানে যে অভিযোগটা করা হয়, শিবির সবসময় কাজ করছে, একেবারে 77 সাল প্রতিষ্ঠার পর থেকে কখনোই শিবির থেমে যায়নি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ থামবে না। আপনাদের যে অভিযোগটা করলো যে ভিসি যিনি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা পরিচালনা করেছে, উনি রবিবার ভাষ্যে আমি বলি যে উনি জামাত শিবির ছাত্র শিবিরের একটা তার এক্সট্রা ভালোবাসা ছিল, কিংবা এই ভোট কারচুপিতে তার একটা কি বলে সেটাকে সংশ্লিষ্টতা আছে, এটা কি সত্য? আপনি কি মনে করেন? এক্ষেত্রে মানে উনি যেটা অভিযোগ করছেন ভোট কারচুপি, এটা তো আমি কখনোই মানি না। বিষয় হচ্ছে আমরা ক্ষমতায় যেতে চাই, এই জন্য আমরা লালায়িত না যে আমাকে যেতেই হবে এনি হাও। ছাত্র শিবির তো ক্ষমতার কোনো অংশই না, ছাত্র শিবির তো পলিটিক্যাল পার্ট না। ছাত্র শিবির হচ্ছে স্টুডেন্টদের একাডেমিক ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্টের জন্য কাজ করে, কাজে আমাদের রাজনৈতিক কোনো অংশ নেই। এখানে ছাত্র শিবিরে আসার জন্য মেকানিজম করতে হবে, এই বিষয়টা এমনই। আপনি যদি 5 তারিখের পর থেকে 1 বছরের শিবিরের কর্মসূচি দেখেন, ওই কর্মসূচি চালক কিন্তু সবাই তাকে ভালোবাসে। আমি যে ডিপার্টমেন্টে ছিলাম কেমিস্ট্রিতে, আমার ডিপার্টমেন্ট চেয়ারম্যান ছিল হিন্দু প্রফেসর, উনি হিন্দু ধর্মের মানুষ এবং বেশ হিন্দু ধর্মের মধ্যে ধার্মিক মানুষ। আমার ডিপার্টমেন্টে আমাদের 2জন ছেলে খুব ভালোবাসতো তিনি, তার মধ্যে আমি একজন, এবং উনি জানতেন যে আমি শিবির করি। এই শিবির করি ওনার কাছে মনে হতো যে আমার ডিপার্টমেন্টে যারা ছিল তারা সবাই, আমি গেলেও সালাম দিতাম, ওরাও সালাম দিতাম, এবং আমাকে অনেকে ভাই বলে সম্বোধন করতো। তো স্যার একদিন জিজ্ঞেস করলো যে কিরে, তো তুই তো ওর একই বেঁচে বল, তাহলে তুইও ভাই বলে, তোরা ভাই বলে। আমি স্যার, আমরা যে সংগঠন করি এই সংগঠন থেকে আমাদের প্রত্যেকে ভাই বলে সম্বোধন করি, এতে করে 2জনের মধ্যে একটা হৃদ্যতা তৈরি হয়। যদি তুই তোকারি থাকে তাহলে সেখানে হৃদ্যতার বন্টনটা হয় না। আমরা ওই বন্টনের কারণে তখন থেকে স্যার, আমি যদি ক্লাস চলাকালীন সময় নামাজের সময় আমি স্যারকে বলে, স্যার আমাকে ছুটি দিত। এমন হয়েছে যে আমি ল্যাবে ক্লাস করতেছি, আমি আবার অতিরিক্ত সময় চাইছি, স্যার আজকে আমার এই কোর্সটা শেষ করতে পারি না, আমি ল্যাবে আরেকটু সময় লাগবে। দেখা গেছে সব ক্লাস শেষ হওয়ার পর আমাকে 1 ঘন্টা স্যার সময় দিয়েছেন। এটা ছিল এই কারণে যে না, এই ছেলেটা জানতে চায় ওর পড়ালেখা ভালো, ওকে সুযোগ দেওয়া।
তো এইটাকে যদি আপনি বলেন যে শিবিরের প্রতি উনি সাপোর্ট করে গেলেন, বিষয়টা এরকম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি হয়েছেন, আমার দেখা মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এতটা দক্ষ এবং যোগ্য ব্যক্তি আসে নাই। উনি কখনো জামাত করছেন বলে আমার জানা নাই। আমি দীর্ঘ 25 বছর শিবিরের সাথে, আমার জামাত এবং শিবিরের ক্যারিয়ার 25 বছরের। আমি কখনো ওনার নাম বা ওনাকে কোনো অনুষ্ঠানও দেখিনি। আমাদের সেন্ট্রাল যত প্রোগ্রাম হয়েছে, আমাদের যখন ওয়ার্কশপ হয়, আমাদের যখন স্টাডি সার্কেল হয়, অনেক মেধাবীরা আসে, কিন্তু আমি কখনো এই স্যারকে দেখিনি। তাহলে ওনারা কোত্থেকে এই অভিযোগ করছেন সেটা আমার জানা নাই। তাহলে ওনার অভিযোগ ভিত্তিহীন? হ্যাঁ, আমার দৃষ্টিতে। আচ্ছা, এই যে নির্বাচনটা হলো ঢাবি এবং ঝাবিতে, এই দুই নির্বাচনে ছাত্র শিবির অর্থ ব্যয় করেছে বা ইনভেস্ট করেছে কিনা? একটা বিষয় হচ্ছে, আমাদের ছাত্র শিবিরের একটা ফান্ড আছে, আমরা এটাকে বলি বাইতুল মাল। প্রত্যেকটা ছাত্র, সে একেবারে কর্মী থেকে কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত, তার সামর্থ্যের আলোকে এই সংগঠনে দান করে। এটা হচ্ছে আমাদের একটা আয়ের উৎস। 2 নাম্বার হচ্ছে, আমাদের যারা সাবেক থাকে, যেমন আমরা এখন যারা আছি, সবাই ছাত্র সংগঠনে আমরা এটা দান করি। এটাকে বলা হয় ইয়ানত, মানে আল্লাহর রাস্তায় দান করা। এটা আমরা আল্লাহর কাছে পাওয়ার জন্য করি। এই টাকাটা খরচের একটা খাত আছে ছাত্র শিবির। যেহেতু আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি তো সব বিষয়গুলি জানি এবং আমরা অডিট করতাম। এখানে 5টা খাতের মধ্যে একটা হচ্ছে ছাত্র কল্যাণ। ছাত্ররা, যে ছাত্র ভর্তি হতে পারতেছে না, যে ছাত্র বই কিনতে পারতেছে না, যে ছাত্র হোস্টেলে থাকতে পারতেছে না, যে ছাত্রের গ্রাম থেকে আসার পরে হোস্টেলে ওঠাবে, সে খাওয়ার সুযোগ পাচ্ছে না, যে ছাত্র ঢাকায় আসার পরে টিউশনি জোগাড় করতে পারছে না, এইগুলি হচ্ছে ছাত্র কল্যাণমূলক। এগুলো সবগুলি আমরা করি। এক্ষেত্রে আমাদের যে বাইতুল মালের যে ফান্ড, সেটা আমরা খরচ করি। এখন এটাকে যদি আপনি ইনভেস্ট বলেন বা এই খরচ বলেন, বলতে পারেন, কিন্তু এটা আমরা খরচ করি। কিন্তু আমি সাইদ সভাপতি না, এটা কন্টিনিউ প্রসেস। ছাত্র শিবির, আমি তো সভাপতি ছিলাম 2009 সালে, আমরা তখনও করছি। এইটা কোনো নির্বাচন কেন্দ্রিক না, এইটা হচ্ছে আমাদের ধারাবাহিক কর্মসূচি। আমরা একটা ছাত্র যে ভার্সিটি ভর্তি হবে স্বপ্ন দেখে, কিন্তু তার সামর্থ্য নাই সে যে কোচিং করবে, সে তার সামর্থ্য নেই তার বই কিনবে, তার সামর্থ্য নেই সে ঢাকা গিয়ে ভর্তি হবে, এই টোটাল সাপোর্টটা আমি দেওয়ার ফলে এটাকে আপনি রাজনৈতিক বলবেন? গ্রামে অনেক দানবীর আছে না? আমরা এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা শুনছি না, আতিয়া রহমানের কথা। ওনার গ্রামের বাজার থেকে টাকা তুলে ওনাকে ভর্তির জন্য টাকা দিছে। সবাই দিচ্ছে না? এটা কেন দিচ্ছে? যে আমার গ্রামের একটা ছেলে, সে মেধাবী কিন্তু টাকার জন্য পড়তে পারতেছে না, তাকে আমরা দিলাম। এটাকে আপনি রাজনীতি বলবেন? কখনোই না। ছাত্র শিবির যেটা করে, ছাত্রদের কল্যাণে। ছাত্র শিবিরের কাজটাই হচ্ছে ছাত্র কল্যাণ, এখানে অন্য কোনো ইস্যু নাই। আচ্ছা, আমরা রনি ভাইয়ের কাছে ফিরে যাই। রনি ভাই, আপনার অভিযোগের প্রশ্নে তিনি বলেছেন সেটা ছাত্র শিবির কারচুপির সঙ্গে জড়িত না, এবং ভিসি যিনি আছেন তিনিও এটা করেননি। সবশেষ কথা হচ্ছে, আপনাদের পরাজয় হয়েছে এবং আপনারা সেটা মেনে নিয়েছেন। আমরা লক্ষ্য করেছি, যখন ঢাবিতে আপনাদের একটা কি বলে বড়সড় পরাজয়, একটা পরাজয়ের পরবর্তীতে আপনারা জাহাঙ্গীরনগরে নির্বাচনটা বর্জন করেছেন। আপনারা বলতে, আপনি যে এক্স ছাত্র দলের নেতা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনার কি ভয়ে কারচুপির ভয়, নাকি আপনারা পরাজিত হবেন শিবিরের কাছে, সেই ভয়ে আসলে ভোটটা বর্জন করেছেন? ধন্যবাদ। সাইদ ভাই তো এর আগে কিছু কথা বললেন আর কি। সাইদ ভাইয়ের সাথে কিন্তু আমার সম্পর্ক কতদিন ধরে সাইদ ভাই বলছে। আর সাইদ ভাইয়ের সাথে আমার খুব দূর সময়টায় আমরা ফেস টু ফেস হতাম না। বাংলাদেশের যে রাজনীতি, যে কালচারে, জেলখানার ভিতরে যখন আমাকে তো সেলে রাখতো, সাক্ষাৎ দেওয়ার সময় সপ্তাহে 1 দিন বা 2 দিন এরকম গেলে সাইদ ভাইয়ের সাথে দেখা হতো। ওই পারে সাইদ ভাইয়ের পরিবার থাকতো, আমার পরিবার থাকতো। আমরা সবসময় হাস্যজলভাবেই মানে মিশতাম এখনও। আর আমার সাথে তাদের একটা সম্পর্ক আছে, এটা হয়ে গেছে। কারণ আমিও আমার যে মেন্টালিটি, হয়তো সাইদ ভাইয়ের বা সাইদ ভাইয়ের সাথে বা জামাত যারা করে তাদের এরকম হইতে পারে, যার বন্ডিংটা ভালো, গুড রিলেশন তাদের সাথে। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, সত্য কথা বলতে কিন্তু বলতেই হয়। হয়তোবা সাইদ ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক যদি আমি না বলি, তাহলে সাইদ ভাই বলবে যে রনি আসলে অনেক, উনি নিজেই বলবে যে, হয়তো প্রকাশ করবে না, ভিতরে ভিতরে ভাববে যে ছেলেটা মিথ্যা কথা বলতেছে। আমার ভিতরে এটা নাই, আমি যেটা সত্য সেটা বলতে হয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখবেন আপনার ওইখানকার যারা দায়িত্ব ছিলেন, নির্বাচনকালীন যারা দায়িত্ব থাকে, তারা কিন্তু সবাই পদত্যাগ করছে, নির্বাচন থেকে সরে আসছে। যারাই মূল দায়িত্বে ছিল তারাই 4 জন করছে।
4 জন করছে। আমি 4 জন বাদ দিলাম, একজন কেন পদত্যাগ করবে? সে তো শিক্ষক, সে তো বহিরাগত না, বাইরের কেউ না। আমি 4 জন থেকে 3 জন বাদ দিলাম, আমি একজন ধরলাম, উনি কেন ওখান থেকে সেটাই বলতে কেন আসবে? শোনেন, আমরা যারা বাংলাদেশে বাস করি আমরা কিন্তু এক এক ধরনের মানুষ, আমাদের কারোর সাথে কারো ফেস টু ফেস মিল হইতে পারে, কিন্তু মানসিকতা কিন্তু ভিন্ন, এটা স্বাভাবিক। আমরা এখন ভালো আছি না, এখন তো ভালো আছে, আগে তো গুম খুনের শিকার ছিল, রাস্তাঘাটে পাইলে গুলি করে মেরে ফেলতো, ওই সিচুয়েশন তো এখন নাই, এখন তো ভালো আছি। এখন মানুষ আমাদের দেখলে সালাম দেয়, আমরা মানুষের কাছে যাই, মানুষের ভালোবাসা নেওয়ার চেষ্টা করি, মানুষের সাথে মিশার চেষ্টা করতেছি, যেটা 17 বছর বা 18 বছর যেটা করতে পারিনি, ইভেনকে তারাও পারেনি, তারা কতটুকু পাশে যায় না। তবে আমি যতটুকু দেখছি, আমরা এখন যেটা দেখতেছি, যেটা আগে দেখি নাই, যে তারা আওয়ামী লীগের সাথে মিশে মিছিল টিছিল করছে, যেগুলো এখন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছি। ঢাকা ইউনিভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছেলে যারা স্টুডেন্টরা যারা ছিলেন, তারা আওয়ামী লীগের ব্যানারে তারা মিছিল করছে এবং স্লোগান দিয়েছে, এবং তারা মূল নেতৃত্বে ছিলেন, তারা যারা ছাত্র শিবির, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি, তাদের সাথে থেকে বিভিন্ন ধরেন কর্মসূচি তারা পালন করছে। এবং এমনও সময় গেছে তাদের সাথে ছাত্রলীগের সাথে থেকে বিএনপির অনেক তথ্য তারা আদান প্রদান করে দিয়ে, মানে বিএনপির যে কর্মসূচিগুলো থাকতো সেগুলো তারা লিক করে দিত। আচ্ছা, এখন এটা হইতে পারে তারা বাচ্চার জন্য করতে পারে, সেটার কি প্রমাণ আপনাদের কাছে আছে যে তারা লিক করছে? অসংখ্য প্রমাণ আছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পারেন। আমার তো বলার কিছু না, আপনি এখন চাইলে ফেসবুক থেকে বের করে আমি দেখাইতে পারবো অনেক। বিষয়টা হচ্ছে এটা না, আমি যেটা কথা হচ্ছে মূল কথা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে একটা শিক্ষক কেন ওই দায়িত্ব থেকে সরে দাঁড়াবে? একটা শিক্ষক, অনেকে বলতে পারে যে শিক্ষককে হয়তো বা ছাত্র দলের প্যানেল যারা বিপি ছিলেন তাদের মনে হইতে পারে, তাদের পছন্দের লোক হইতে পারে, কিন্তু সেও ছাত্র, এবং যে ছাত্র শিবিরের সেও তো ছাত্র। একটা শিক্ষক কখনোই কিন্তু ছাত্রদেরকে দুইভাবে দেখে না, একভাবেই দেখে। বাপ মা তার সন্তানদের, কোন সন্তানরা বেশি ইনকাম করে আর কোন সন্তানরা কম ইনকাম করে, দুইজনকে দুইভাবে দেখে, কিন্তু একটা শিক্ষক কিন্তু দুইভাবে দেখার কোনো আমি দেখি না। একটা শিক্ষক সবসময় চেষ্টা করে যে আমার এখানে 10টা স্টুডেন্ট আছে, আমি 10টা ছাত্র থেকে মেধাবী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করবো, এবং সবচেয়ে ভালো জায়গায় আমার এই 10টা ছাত্র যাবে, আমি তাকে ওইভাবেই ঘুরবো, তাই না? তো আমার কথা হচ্ছে ওই শিক্ষকটা, ওই 4 জন না বাদ দিয়ে আমি একজন, একটা শিক্ষক কেন নির্বাচিত সরে দাঁড়াবে? অবশ্যই সে ওইখানে কারচুপির, যখন দেখছে যে নির্বাচনটা হচ্ছে না, নির্বাচনটা তারা ইঞ্জিনিয়ারিং ভাবে তারা কারচুপি করছে, একটা শিক্ষক যখন দেখতে পাচ্ছে যে এখানে আমার দায়িত্ব থাকা থেকে আমি অন্যায়টা করতে পারি না, সেও আমার ছাত্র। তা আমি মনে করি যে একটা শিক্ষক যখন দেখতে পেলো যে এখানে অন্যায় হচ্ছে, এই অন্যায়ের দায়ভার আমি নিব না, এই জন্য কিন্তু সে ওখান থেকে সরে দাঁড়িয়েছে। তা আমি আপনার বলি, যারা পাশ করে তারা তো বলবে যে আমি পাশ করছি, আর যারা ফেল করে তারা কিন্তু বিভিন্ন সমস্যা দাঁড় করে আইন না, বলে যে আমাকে এই কারণে ফেল করে দেওয়া হয়েছে। তাহলে কি তা আমি যেটা বলতে চাই, আমি যেটা মনে করি, ঢাকা ইউনিভার্সিটির ইলেকশন এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইলেকশন দুই ধরনের হয়েছে। একটা হয়েছে প্রকাশ্যে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিংয়ে প্রকাশ্যে হয়েছে, এবং এর আগের দিন রাত্রি দেখবেন আমরা মিডিয়াতে দেখছি, লাইভে অনেক ছাত্ররা দিছে যে শিবিরের বিপি ক্যান্ডিডেট ইনি নিজেই ব্যালট বাক্স নিয়ে যাচ্ছে। আবার আরেকজনও বলতেছে যে ছাত্র দলের অমুক ক্যান্ডিডেট এই সাংবাদিকদের প্রবেশ করতে বাধা দিচ্ছে। এই যে সোশ্যাল মিডিয়াতে যে চলে আসা, এটা কিন্তু কারচুপি হলে কোনো না কোনোভাবে কিন্তু এটা বের হয়ে যায়, যেটা জাহাঙ্গীরনগরের ছাত্র দলের বিরুদ্ধে তৈরি করেছে। আপনি যে বললেন যে ছাত্র দলের কোনটা বললাম, যে আমি তো উভয়ের কথাই বললাম, আমি কারচুপি না, আমি বললাম ছাত্র দলের ছেলেরাও সাংবাদিকদেরকে বলতেছে যে এখানে ঢুকা যাবে না। আমি এটাই বললাম যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সঠিক কথা বলতে গেলে যে আপনি সব বাদ দিয়ে ওই একটা জায়গায় আসেন, একটা শিক্ষক কেন ওই নির্বাচন থেকে সরে দাঁড়ালো, এটা আমি সাইদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন। হ্যাঁ, তা আমি যদি চুরি না করি তাহলে আমি কেন ওই চোরের দায়ভার নিব? আমি যদি চুরি করি, আমি জানতেছি চুরি করতেছে, আমি কিন্তু চুরির দায়ভার নিতে চাচ্ছি না, আমি নিজে সরে যাচ্ছি। দল হিসেবে বিএনপি বৃহত্তর একটা দল, ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দল বৃহত্তর একটা ছাত্র সংগঠন, একটা উন্মুক্ত পরিবেশ যেখানে আপনাদের কোনো বাধা নাই, আপনাদেরকে কেউ আর গুলি করার ভয় নাই কিংবা গ্রেপ্তার করার ভয় নেই, এমন একটা পরিবেশে ছাত্র শিবির আপনাদের চোখের সামনে কারচুপি করে জয়ী হলো এবং আপনারা সেটার বাধা দিতে পারলেন না, এবং ব্যর্থতাও এক কথা ব্যর্থতা হলো আপনার ভাষণ, যেহেতু কারচুপি যেহেতু আপনাদের ব্যর্থতা আপনারা আটকাতে পারেননি,
আপনাদের এই দায় কে নেবে? মূল পয়েন্টে আসছেন, আমি 2 মিনিটে শেষ করি। আমাদের নেতা জনাব তারেক রহমান বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপটে কোনো ধরনের সাংঘর্ষিক কোনো কিছু হোক সেটা তিনি চায়নি। আপনি জেনে থাকবেন বিপি ঢাকা ইউনিভার্সিটি ইলেকশনে জামাতের হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইউনিভার্সিটির চতুর্দিকে তারা ঘেরাওভাবে ছিল। ছাত্রদলের সভাপতি আমাদের ছিল। হ্যাঁ, তারা কিন্তু ওইখানে যায়নি, তারা পার্টি অফিসে ছিল। কেন ছিল সেটাও বলি। তারা যে ইঞ্জিনিয়ারিং করে রাখছে, সেই ইঞ্জিনিয়ারিং যদি বিএনপি বা ছাত্রদল যদি বাধা দিত তাহলে তারা পাল্টা আঘাত করত। তাহলে কি হলো, এই দেশে যে জন্য আমরা যুদ্ধ করছি, যে জন্য আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করছি, সেই সিচুয়েশনটা আবার তৈরি যদি হয় তাহলে বাংলাদেশের মানুষ কার উপর ভর করবে বা কার উপর আস্থা রাখবে? আমাদের নেতা জনাব তারেক রহমান এ থেকে বের হয়ে আসছে যে নির্বাচনটা হোক, এটা বাংলাদেশের মানুষ দেখুক যে বর্তমানের যে অবস্থা, আমরা কি করলে এই বাংলাদেশের মানুষকে একটু ভালোভাবে রাখতে পারি। এই ইলেকশন তো মুখ্য বিষয় না, ঢাকা ইউনিভার্সিটির একটা ইলেকশন সেটা হয়ে গেছে, এটা ছাত্রদের বিষয়। ইলেকশন তো বাংলাদেশের রাজনীতির এই ঢাকা ইউনিভার্সিটি থেকে সব কিছু হবে তা তো না, এটা একটা হ্যাঁ অবশ্যই সেটি বলতেছি, এটা একটা ইলেকশন হয়েছে, হয়ে যাক। আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে আপনি বলেন কেন ঠেকাইতে পারলাম না, একটা ইউনিভার্সিটির ভিসি যখন কারো পক্ষপাতিত্ব করে তো সেখানে কিছু বলার থাকে না। আমি যদি ওই যে আমাদের একজন ছাত্রদলের সভাপতি সাহস প্রতিবাদ করছে, একটা টেবিলে থাপড় দিছে দিকে তার কত ধরনের দোষ হয়ে গেছে। একজন শিক্ষককে তো সে অপমানজনক, ভাই আপনাকে সে জাস্ট প্রতিবাদ করছে, আচরণ না, তার টেবিলে থাপড়। আর আপনার চিটাগাংয়ের ছাত্র শিবিরের ছেলেমেয়েরা টিচাররা মারতে যাচ্ছে, মানে ফাইল থাপড়াচ্ছে, পায়রা তার উপর আঘাত করে, মানে তার উপর ঝাঁপিয়ে পড়ে, ওইটা আপনি ফলো করলেন না। আপনি মানে ছাত্রদলের একটা ইউনিভার্সিটির প্রেসিডেন্টের সাহস, তার কথায় প্রতিবাদ করছে, সে তো টেবিলে থাপড়ে একটা প্রতিবাদ, এমন না যে তার উপর আক্রমণাত্মকভাবে কোনো কিছু বলছে। এটা তার অধিকার, আমি মনে করি এটা তার অধিকার, তার অধিকার জায়গা থেকে সেই কাজটা করছে। এটাকে অনেকে নেগেটিভভাবে দেখছে, যারা ওইখানে যারা ছিলেন তারা কেউ কিন্তু এটাকে নেগেটিভভাবে দেখে নাই, বরঞ্চ সাহসকে আরো সাহস দিছে যে সাহস তুমি তোমার জায়গা থেকে যে প্রতিবাদটা করেছো এটা যৌক্তিক। আমরা কিন্তু আপনাদের ছাত্র শিবির ছাত্র দলের যে সভাপতি জনাব রাকিবকে দেখেছিলাম, তিনি শিক্ষকের কাছে কিন্তু ক্ষমা চেয়েছে, মানে ওনার ভুলটা উনি বললো যে হয়তো ভুল করছে, সে ভুলটা এটা তার কাছে মনে হয়েছে, সে ছাত্র দলের প্রেসিডেন্ট, সে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি হিসেবে তার জায়গা থেকে মনে হয়েছে যে সাহস এটা ভুল করছে, এবং সে প্রেসিডেন্ট হিসেবে সে দায়িত্ব পালন করছে। এটা একটা ইউনিভার্সিটির ভিসির সামনে কিভাবে কথা বলতে হয় এটা প্রেসিডেন্ট হিসেবে সে দায়িত্ব পালন করছে, এটা আমার জায়গা থেকে সেটা আমি মনে করি। এখন যেটা বলে কেন আটকাইতে পারলাম না, কেন বিসির সাথে তো কি আর যুদ্ধ করা যাবে না, মারামারি করা যায়। আমি যদি বিসির সাথে খারাপ আচরণ করি, ওই যে এক সাহস এক টেবিল থাপড় দিয়েছে বিদায় সারা বাংলাদেশ এটা নিয়ে কত ধরনের কেউ পজিটিভভাবে কেউ নেগেটিভভাবে ঢালাওভাবে প্রচার করছে। তাহলে যদি এটা প্রতিবাদ করতো তাহলে কি হতো, তাহলে বাংলাদেশে বিএনপি যারা করে তারা সন্ত্রাসী হতো, তাহলে আওয়ামী লীগের সাথে বিএনপির একটা তারা সমান যে জিনিসটা তারা প্রমাণ করতে চাইছিল সেটা তারা করতে চেয়েছিল। আসলে রাজনৈতিক খেলা তো এটা অনেকভাবে, ধরেন এখন বাংলাদেশে আওয়ামী লীগ নাই, এখন বাংলাদেশে আছে বিএনপি, জামাত, আরো যে দলগুলো আছে। এখন এই দলের ভিতরে দৌড় দেওয়ার ভিতরে কে ভালো দৌড় দিতে পারে এটা মাঠে নামলে বোঝা যাবে, আর ঘরে বসে তো দৌড় দিলে বোঝা যাবে না যে আমি কেমন দৌড় দিতে পারি। 10 জনের সাথে দৌড় দিলে আমি যদি দৌড়ে যদি ফার্স্টে, তাহলে আমি আমার মনে বলে কি বলে আমার সাহস আছে, শক্তি আছে, মনের বল আছে, ব্যথা আছে, আমি সেটা বিচক্ষণতার মাধ্যমে আমি সেটা প্রমাণ দিতে পারছি, আমি আমার জায়গা থেকে সেটা পারছি। আর আমি যদি মাঠে নাই নামি তাহলে আমি এটা কীভাবে, এখানে জামাত মনে করছে যে এখানে তো বিএনপি কখনোই সাংঘর্ষিকভাবে আসবে না, আমরা এই সুযোগটাই কাজে লাগাই, এবং ওই সুযোগটাই তারা কাজে লাগাইছে। যেন এই সময়টা যদি আমি ইলেকশনটা করে বেরিয়ে যেতে পারি তো বিএনপি সংঘর্ষে কোনো কাজে সম্পৃক্ত হবে না, এই সুযোগে আমি ইঞ্জিনিয়ারিং করে এই কাজটা আমি করে বের হয়ে গেলাম, তারা সেটাই করে। এবং বাংলাদেশের মানুষ অনেকে মনে করতে পারে যে জামাত আর শিবির বিপি হয়েছে, ছাত্রদল হতে পারে নাই, এটা অনেকে অনেকভাবে কিন্তু নিছে, যারা বোঝে তারা, যারা বোঝায় তারা ঠিকই বুঝে নিছে যে বর্তমানে রাজনীতির যে বিষয়টা হচ্ছে বা কালচারটা তৈরি হয়েছে, এটা শিবির কিভাবে করতেছে আর বিএনপি কিভাবে করতেছে, এটা কিন্তু সাধারণ মানুষ এখন এটা অনুধাবন করতেছে। এবং তারেক রহমানের যে সঠিক নেতৃত্ব এটা কিন্তু পাবলিকও বুঝতে পারতেছে যে আসলে বর্তমানে তারেক রহমান আর 2006 সালের তারেক রহমান কিন্তু এক না, অনেক ডিফারেন্ট, এবং ওনার স্টাইলটাই সাধারণ মানুষকে নিয়ে পরিবর্তন। আপনি অনেকে আছে না যে ঠিক আছে এটা আমি জনাব তারেক রহমান যা চাই তাই হবে, সেটা কিন্তু সে চাইলে পারতো,
সে যদি বলতো ছাত্রদলকে যাও ঠিক আছে যাও বিসি ইউনিভার্সিটি ঘেরাও করো, ইউনিভার্সিটিতে আন্দোলন করো, এটা কিন্তু কোনো ব্যাপারই ছিল না। এটা কোনো ব্যাপারই ছিল না, সেটা তো এটা কোনো ব্যাপারই ছিল না। আমরা আমাদের জায়গা থেকে, আমিও নিজেও ইউনিভার্সিটির আশেপাশে ছিলাম, আমাকে কিন্তু যেতে বলে নাই। আমি এমনি কিছু ছাত্রদলের সভাপতি ছিলাম, আমি বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ছিলাম ঢাকা বিভাগের। ইউনিভার্সিটিতে অনেক যাতায়াত ওই সময় করতে পারি নাই, এখন একটু আসা যাওয়া করতে পারি, একটু মধুর ক্যান্টিনে গিয়ে এক কাপ চা খেতে যাই, মাঝে মাঝে আড্ডা দিতে যাই, দেশ অনেক ভাই বোনদের সাথে দেখা হয়, মানে একটা কিউরিওসিটির জায়গা থেকে ওখানে ওই দিনকে উপস্থিত ছিল। আমার কিন্তু বলে না তুমি আসো, দলবল নিয়ে আসো, কিন্তু আমি ওখানে গিয়ে দেখলাম যে শিবির জামাত মানে এত লোক চতুর্দিকে, তাদের চিন্তা ভাবনা ছিল অন্যরকম, যে কোনোভাবে যদি এখান থেকে আমরা করে যাই তাহলে আমরা এটা মানবো না, ওইখানে একটা দাঙ্গা হাঙ্গামা করে একটা বিশৃঙ্খলতা করে ফেলবো। কিন্তু এটা কিন্তু বিএনপি সেটা করতে দেয়নি। আমি মনে করি বিএনপি এই জায়গায় সফল। তাহলে এখন যে নির্বাচন রাজশাহী এবং চট্টগ্রাম, এই দুইটা বিশ্ববিদ্যালয় নির্বাচন আপনি কেমন দেখছেন, মানে কি হবে? আমি এমনই দেখি যে দুইটা ইলেকশন হয়েছে এরকমই হবে। এটা এখন কারচুপিটা আপনি আগে বলতে পারবেন না, কারচুপিটা কিন্তু আগে হয় না, কারচুপি হয় 72 ঘন্টা আগে। ইলেকশন যে কোনো ইলেকশনে আপনার 3 মাস 4 মাস 5 মাস আগে বলতে পারবেন না। এটি ইলেকশনে আপনার এইসব ইউনিভার্সিটির ইলেকশনগুলা, তারপর চেয়ারম্যান মেম্বার ইলেকশন, এইগুলা 72 ঘন্টা 48 ঘন্টা আগে। পরিবর্তিত পরিস্থিতিতে আপনি বলছেন কারচুপি হচ্ছে, তাহলে সামনে যে সংসদীয় নির্বাচন হবে, 13 জাতীয় সংসদ নির্বাচন, সেখানে আপনি একজন এমপি মনোনীত পদপ্রার্থী, আপনি বিএনপি থেকে নমিনেশন চাচ্ছেন, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, আপনি ব্যানার ফেস্টুনটা নিয়েছেন, প্রচারণা করছেন, তাহলে সেখানে কি হবে? মানে জাতীয় নির্বাচনটাও কি মানে আপনার দৃষ্টিভঙ্গিতে কেমন হতে পারে? জাতীয় নির্বাচন আর এই স্থানীয় নির্বাচন তো এক না, এটা আপনি একভাবে দেখতে পারেন। জাতীয় নির্বাচন আন্তর্জাতিকভাবে সেটাকে ফলো আপ করা হয়, আন্তর্জাতিকভাবে সেটাকে সেই নির্বাচন পরিচালিত করা হয়। এটা তো স্থানীয় নির্বাচন আমি আপনি পরিচালনা করি, আমি বলতেছি এই কেন্দ্রে আমি পাশ করবো, ওই কেন্দ্রে উমুকে পাশ করবে, উমুকে পাশ করবে। স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন আমরা একভাবে দেখতে পারি। এখন আপনি যেটা বললেন যে আমি ফেস্টুন ব্যানার, শোনেন, এই সাইদ ভাই অনেকটা সাক্ষী। 17 বছর এই বাংলাদেশের যে রাজনীতি হয়েছে, আমি বাংলাদেশের কথা বাদে যাই, আমি আমার নারায়ণগঞ্জ, যদি ঢাকা বিভাগের দায়িত্বে ছিলাম তখন ওইভাবে কথা বলছি, যেহেতু আমি নারায়ণগঞ্জে এখন কথা বলতেছি, আমি নারায়ণগঞ্জের কথা বলি, পাশাপাশি সারা বাংলাদেশের কথা আমি অ্যাড করব। ওই সাইদ ভাই বলো না, 2 বার তার সাথে আমার দেখা হয়েছে। কেন সে জেলে গেছে? প্রতিবাদ করতে গিয়েই কিন্তু সে জেলে গেছে। প্রতিবাদের বাসাটা এরকমই ছিল, তখন যারা দায়িত্বে ছিলেন, শেখ হাসিনা বলেন, আরও যারা মন্ত্রী পরিষদে যারা ছিলেন, তারা শুধুমাত্র টার্গেটে থাকতো কে বক্তব্য দিচ্ছে, কার বক্তব্যে পাবলিক গ্রহণ করছে, তাকে নিয়ে কিন্তু তারা গ্রেপ্তার করে জেলের ভিতরে বসে। আমি ওই কাজটাই করছি। দলের দূর সময়টা, দীর্ঘ 17 বছর বিএনপির কিন্তু অনেক বড় বড় নেতা ছিল, অনেক আপার লেভেলের নেতা ছিল, যারা কিনা অনেক সুবিধা নিয়েছে বিএনপি থেকে। 2017 সাল পর্যন্ত 2015 সাল পর্যন্ত ধরেন আমাদের সিনিয়র নেতারা বিএনপির মায়াকান্না ছিল, বিএনপির প্রতি তাদের একটা ভালোবাসা ছিল, ভক্তি ছিল, সম্মান ছিল, এবং নিজের জীবন বাজি রাখার জন্য সিনিয়রদের কথা বলতেছি, সব কাজ তারা করতো। 2015 সালে নির্বাচনের পরে তারা আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিছে, রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়ে কি বলে এটাকে কি বলে আতাতের যে সম্পর্কটা, এটা তারা করতো। তারা শামীম ওসমানের সাথে ব্যবসায়িক সম্পর্ক করছে, তারা সেলিম ওসমানের সাথে ব্যবসায়িক সম্পর্ক করছে। আমি যে সিনিয়রদের কথা বলি, আপনি ধরে নেন সিনিয়ররা কারা ছিলেন, আমি নাম বলবো না, নাম বলে আমি কাউকে এখানে ছোট করতে চাই না। তারা এই বিএনপি যাদের উপর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভর করেছিল যে তারা এই আমার দলটাকে করে, এবং এই নারায়ণগঞ্জটা তাদের উপর কি বলে এটাকে মানে নারায়ণগঞ্জটা তারা আমার দলটাকে তারা ধরে রাখবে, তারা পারবে। তারাই কিন্তু এই ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত হয়ে এই দলের সাথে বেইমানি করছে। খালেদা জিয়াকে গ্রেপ্তার করলো, তারেক রহমানের কোমর ভাঙা দেওয়ার চেষ্টা করলো, আমাদের অনেক এমপি, সাবেক মন্ত্রী এমপিদেরকে জেলে ভরে নিল, কিন্তু নারায়ণগঞ্জে কিন্তু কোনো আওয়াজ হয় নাই। নারায়ণগঞ্জে কি আওয়াজ করতে পারে নাই? তারা কেন পারে না? শামীম ওসমান এমন একজন বিচক্ষণ একজন মানুষ, ও তো একটা চিটার বাটপার, মানে সামনাসামনি বলবে যে এটা সেটা,
কিন্তু বাস্তবতা তার কোনো মানে কথার আর কাজের কোনো মিল পাবেন না। আমি একটু ব্যাখ্যা দেওয়ার কারণ হচ্ছে সময় নিয়ে বলতেছি, ওই সময়টায় নারায়ণগঞ্জে কথা বলার কেউ ছিল না। শামীম ওসমান সবাইকে তার পকেটে ঢুকাই ফেললো এবং শামীম ওসমান যা বলবে তাই করবে। আপনাদের সিনিয়র নেতারা বিক্রি হয়ে গেছে তখন। তারা ভয়ে 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 কেন ভয়ে হয়েছে যে অনেকে মামলা টামলা জেল জুলুম, আর তারা জেল খাটতে যায়, টাকা পয়সা হয়ে গেছে, এখন আর তারা এই জেল জুলুম খাটতে চায় না, নিজেকে গুটিয়ে ফেললো। ঠিক ওই মুহূর্তে কিন্তু আমি এই দলের পক্ষ নিয়ে এই নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের বিরুদ্ধে প্রতিবাদ করছি। শামীম ওসমান বিএনপিকে কোমর ভাঙার দল করছে, সেটার প্রতিবাদ করতে গিয়ে আমি গুম হইছি। আমার হাত ভাঙছে, পাও ভাঙছে, তো 5টা অস্ত্র দিয়ে আমাকে গ্রেপ্তার করছে, সাথে আরও কিছু মাদক দিয়ে তাদের প্ল্যান ছিল যে শামীম ওসমানের বিরুদ্ধে কথা বলছে তাহলে ক্রসফায়ার দিয়ে দাও। তখন আনিসুর রহমান ছিল এসপি, তার একটা স্পেশাল ফোর্স ছিল, সে যেই জায়গায় গেছে সেই জায়গায় সে ছাত্রনেতাদেরকে ক্রসফায়ার দিছে, যা ছাত্রনেতা পাইলে সে ক্রসফায়ার দিছে। এবং আমি শুনছি শিবিরও সে কয়েকজন শিবিরেও সে গুলি করছে। এখানে আমাদের গলাচিপার মোড়ে 2টা ছেলেরা গুলি করে পাও ফালে। ওদের সাথে আমার দেখা হয়েছে, জেলখানা দেখা হয়েছে। আমার বলতেছে ভাই আমার চিনছেন, আমি যে গলাচিপা আমার গুলি করে আমার পা 2টা ছেলের পাও ফালাই দিছে। তখন আনিসের এই কাজ ছিল। ওই সময়টা বিএনপি কথা বলার কেউ ছিল না। একটা পোস্টার, একটা ব্যানার, ভয় পাইতো না বিএনপি দরকার না, বিএনপি করবো। অনেকে আমাদেরকেও ভয় দেখাতে, বেটা বাদ দিয়ে কাম কাজ কর, মরে গেলে তোর বাপ মারে কি দেখবো, এরকম ভয় দেখাইছে। ব্যবসা বাণিজ্য কর। নাম বলেন না ওদেরকে, আমরা একটু জানি আসলে আপনাদের দলের সঙ্গে কি বিমানি করছে সেটাই আমি বলতেছি। তো ওই সময়টা কথা বলার কেউ ছিল না। ওই সময় থেকেই কিন্তু আমার এই নারায়ণগঞ্জ শহরে ফেস্টুন ব্যানার টানার কোনো না কোনো মতো লাগানো থাকতো। দেখা যাচ্ছে সকালে লাগাইছি, 2 দিন থাকছে, 3 দিনের মধ্যে ফালাই দিছে, বা পরের দিন সকালে ফালাই দিছে। এখন তো একটু প্রেক্ষাপট একটু ভিন্ন। এখন সবাই নিজেকে জাহির করার জন্য, নিজেকে বড় করার জন্য এই ফেস্টুন ব্যানার টানার লাগাইছে। এমপি হিসেবে দেখতে চায় কাউকে, অনেক শিল্পপতিরাও আসছে, অনেক সাবেক এমপি মন্ত্রীরাও নিজেকে এমপি বানানোর জন্য ফেস্টুন ব্যানার টানা লাগাচ্ছে নিজের টাকা খরচ করে। আমার বাবার তো এত টাকা নাই। ধরেন এই নারায়ণগঞ্জ শহরে যত ফেস্টুন ব্যানার দেখেন, বিশ্বাস করবেন কিনা যায় না, আমার এখানে 1000 টাকাও সম্পৃক্ত না। আছে না যে আমি ফেস্টুন তোর আমি 1000 টাকা দিলাম, 1000 টাকাও আমি দিই নেই, বা ময়দা কেনার টাকাও আমি দিই না। যারটা সেই করে। যারা আমি যেহেতু যুব দলের সদস্য সচিব এবং ছাত্র দলের সভাপতি ছিলাম, আমার তো কিছু কর্মী আছে যারা আমার জন্য করতে চায়, এবং যারা আমাকে এমপি হিসেবে দেখতে চায়, যারা আমাকে জনপ্রতিনিধি হিসেবে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত করতে চায়, এটি তারা করছে। ফতুল্লাতে জলবদ্ধতা থাকে সবসময়, 17 বছরেই 20 বছরে দেখে আসতেছি। আর শামীম ওসমান, আওয়ামী লীগের অনেক বড় বড় মিসুয়েল টুয়েল তারা গিয়া বিভিন্ন সময় হাঁটু পানি নেমে গিয়ে কালকে থেকে আর পানি থাকবে না। পরে কি শুনি, ওইখান থেকে তারা 1300 কোটি টাকা বাজেট আনে, 1300 কোটি টাকা তারা লুটপাট করে খেয়ে ফেলছে। তারপর কি শুনলাম যে মিসুয়েল বিভিন্ন ঘর থেকে 1000 2000 করে টাকা তুলে 2.5 কোটি 3 কোটি টাকা খেয়ে ফেলছে। লোক আমাদের বিএনপি কিছু লোক ওদের সাথে ছিল। এটা আপনাদের সবাই জানে। আমি যারা আওয়ামী লীগের সাথে আতাত করে চলছে 17 বছর, নিজেকে বিএনপি না করে আওয়ামী লীগ করে ফেলছিল, কিন্তু বিএনপির সমস্যা অনেক বড় প্রভাবশালী নেতা ছিল। তারপরে এখন ওই সময় শামীম ওসমান, শাহ নিজাম, আপনার এই মিসুয়েল, এদের সাথে মিশা নিজেকে প্রতিষ্ঠিত করছে এবং টাকা পয়সার মালিক হয়েছে অনেক। তো আমি যেটা বলতে চাই যে সেটা হচ্ছে, আমি একটু শর্ট নিয়ে আসি। তো এই কাজগুলো কিন্তু জলবদ্ধতা নিরসন যে কাজগুলো, এইগুলো কিন্তু আমি মাত্র আমার এবং আমাদের কিছু দলের ভাই ব্রাদের কাছ থেকে টাকা নিয়ে আমি মাত্র 9.5 লক্ষ টাকা খরচ করে কিন্তু পুরা ওই আপনার এই রেস্ট্রি অফিস উল্টা পাশে যেটাকে বলে জোড়াখাল, ওইখান থেকে ইসদার বাজার হয়ে একদম পাকিস্তানি খাত, এই যেগুলো মূল পয়েন্টটা, যত পানির এখানে যখন জমে ওই পানিগুলো এখানে আর আসতে পারে না, এই পুরা খালটাই আমি খনন করে দিছি। আপনার এই আয়ের উৎস কি? আমি তো বললামই যে টাকা তো আর আমি কিছু টাকা দিছি, আমাদের দলের ভাই ব্রাদাররা কিছু টাকা পয়সা দিছে, এটা তো আর এত টাকা তো আর আমার দেওয়ার পক্ষে সম্ভব না। মানে এটা আমার নিজ উদ্যোগ বলতে আমাদের দলীয় নিজ উদ্যোগে আর কি। ধরেন ওইখানে ইসদারের কিছু ভাই ব্রাদার আছে আমাদের সাথে রাজনীতি করে, আবার কিছু ব্যবসায়িক কিছু ভাই ব্রাদার আছে যারা করতে চায় যে রনিয়া এই যেহেতু এটা বাসাটা আমার এখানে, তুমি যদি কিছু করো আমাকে জানাই। তো দেখা যাচ্ছে তারাই যখন ওইখানে খাল খনন করতে গেছে, তো ওই লোকের একটা প্রচেষ্টা মিল্লা সম্মিলিতভাবে তারা এটা করছে।
তো এখন শুরুটা তো আমি করে দিছি। এখন প্রতি শুক্রবার আজকে আমার নামে দোয়া পড়া হয়েছে এখানে। ওইখানে 3টা না 4টা মসজিদ ছিল, মসজিদের থাই লাগাইতে পারে না, বলছে যে আমাদের মুসল্লি কম, তো শুক্রবার ছাড়া আমাদের মুসল্লি হয় না, বৃষ্টি হইলে মুসল্লিরা এখানে তাবলিগের লোকেরা আসলে বৃষ্টিতে পানি দেবে। আমি আবার মসজিদে থাই লাগানোর জন্য, মানে 2টা মসজিদের থাই লাগানোর জন্য অলরেডি তারা মনে হয় কালকে গিয়ে থাই লাগিয়ে আসছে। আজকে এই জুম্মার সময় তারা আমার জন্য দোয়া পড়াইছে। এখন বিষয়টা হচ্ছে যে আমি বিশেষ করে আমি 17 বছরেই দলের জন্য কাজ করতে আসি, নিজের জন্য না। নিজের জন্য কাজ করলে তো মনে করেন অনেক কিছু হয়ে যেতে পারতাম। শামীম ওসমানের সাথে আতাত করলে টাকা পয়সার মালিক, আমারও তো 2-1 ভাই ব্রাদার আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, তারাও ছাত্রলীগ করছে এবং অনেকে তাদেরকে নিয়েও লেখালেখি করে। ওদের সাথে যদি আমার হাই হ্যালো থাকতো, আমিও সুযোগ সুবিধা অনেক ভালো থাকতাম। তো মূল বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বলতে ফেস্টুন ব্যানার যারা লাগাচ্ছে, এটা তাদের জায়গা থেকে তারা লাগাচ্ছে, তারা চায়, তারা চিন্তা ভাবনা করে আমাকে নিয়ে তারা লাগাচ্ছে। আমি কিন্তু দলের সাথে আমাকে পরশুদিনও আমার দলের এক হাইকমান্ড, আমার এক সিনিয়র বড় ভাই, তুমি কি ইলেকশন করবা নাকি? তখন আমি তারা বলছি, ভাই যদি দল প্রয়োজন যদি মনে করে যে আমাকে দিয়ে নির্বাচন করাবে, আমাকে দিয়ে জনগণের সেবা করাবে, তাহলে আমি নিজেকে ওইভাবে প্রস্তুত করার চেষ্টা করি। তো এই জন্য মানে দলের জন্য বা আমাদের সংগঠনের কাজ করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু সাধারণ মানুষের সাথে মিশতে বলছে, সাধারণ মানুষের কাছে যেতে বলছে, আমরা যাচ্ছি এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা করছি এবং জনগণের সেবা করতে পারলে নিজের কাছেও ভালো লাগে, এটা স্বাভাবিক। আপনি বা আমি বা যে মানুষের জন্য করতে পারলে একটু ভালো লাগে। তো যেটা কথা হচ্ছে যে যারা সিনিয়র নেতারা যারা বলে যে ফেস্টুন পোস্টারের কথা, এটা তারা ওই সময় বলছে যে এই ছেলেটা পাক না, এই ছেলেটা বেশি কথা বলে। দলের জন্য যখন যে পজিশন আছে ওই পজিশন আমি দলের পক্ষ নিয়ে কথা বলি। আমরা আপনার কাছে আবার ফিরবো। আমরা একটু সাইদ ভাই আপনার কাছে যেতে চাচ্ছি যে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আমরা সম্প্রতি একটা ঘটনা দেখলাম, জুলাই মাসের 7 তারিখে আপনার উপর চাষার একটা হামলা ঘটে। এই হামলার নেপথ্যে কারণ কি এবং এটাতে আপনি কতটুকু নিজেকে দোষারোপ করবেন বা আপনি কতটা সত্য ছিলেন, এটা একটু সংক্ষেপে বলবেন প্লিজ। এখানে আমি আমারটার উত্তর দেওয়ার একটু রনি ভাইয়ের দুটো বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে উনি জাহাঙ্গীরনগর বিশ্বর যে অভিযোগ করছেন যে পদত্যাগ করছে ভোটের অনিয়ম নিয়ে, ভাইয়ের কাছে হয়তো তথ্যটা আছে নামে জানি না। জাহাঙ্গীরনগরের যিনি ভিসি, প্রভিসি, প্রক্টর যারা আছেন অলমোস্ট সবাই বিএনপির, এবং ভিসি স্যার যিনি আছেন উনি কিন্তু বিএনপির পদধারী ব্যক্তি, বিএনপির বেশ গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব উনি ছিলেন এবং উনি বিএনপির দায়িত্ব পালন করার কারণে জাহাঙ্গীরনগর বিশ্বতে নিগৃহীত ছিলের আওয়ামী লীগের সময়। তো এখন আমরা যদি বলি যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী কিন্তু ভোট কারচুপি হচ্ছে জাতীয় ভোটে, তাহলে সেটা আসলে তো কেমন দেখায়? হ্যাঁ, কেমন দেখায়? আমি খুব সফটলি বললাম। তো এটা রনি ভাই হয়তো বিবেচনা করবেন। আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে চাষারার জায়গাটা নিয়ে এখানে 2জন বিএনপি নেতা, একজন হচ্ছেন বিএনপি থেকে বহিষ্কৃত কাউন্সিলর শওকত হাশেম শকু, আরেকজন হচ্ছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রানা। এই 2জনই কিন্তু আমার সাথে কারোই খারাপ সম্পর্ক না। এই জায়গাটা নিয়ে তাদের সাথে তারা এখানে কোনো অংশই না। জায়গাটার মালিকানা নিয়ে সিটি কর্পোরেশন দাবি করছে যে এটা তাদের মালিকানা জায়গা। তারা যে কিসের বলে মালিক, আজকে পর্যন্ত তারা 12-13 সালে মামলা করছে, আজকে পর্যন্ত তারা একটা ডকুমেন্টস কোর্টে জমা দিতে পারেনি টিল নাও। আমি গতকালকেও সিটি কর্পোরেশনে যোগাযোগ করে এসেছি যে আপনারা এখানে আপনাদের মালিকানা থাকলে পুরোটা নিয়ে নেন অথবা রিলিফ দেন আমাকে। এইটা নিয়ে তো আসলে মামলার জায়গা নিয়ে তো আপনি এইখানে এই জঘন্য কাজ করতে পারেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে সিটি কর্পোরেশনের সাথে আমার মালিকানা নিয়ে দ্বন্দ্ব আছে, কিন্তু এখানে শকু ভাই বা রানা যে আসছে তাদের সাথে তারা মাঝখানে কোনো অংশই না। সিটি কর্পোরেশন যে বরাদ্দ দিছে, এক ব্যক্তির নাম হচ্ছে আশিক, ওরে আমি এখনও পর্যন্ত পাইনি। এবং সিটি কর্পোরেশন যে জেলা প্রশাসনের নির্দেশে ওখানে বসা হয়েছে, ওইখানেও আশিক ছিল না, এই শকু ভাই এবং রানাই ছিল। বরাদ্দটাও তাদের নামে না। এখন তারা এখানে যে আসছে, আপনি দেখবেন যদি ওই দিনের পুরো ভিডিওটা দেখেন, প্রথম থেকে যে জুলহাস আসে, জুলহাসকে আমি বলছিলাম যে তোমার যদি মালিকানা থেকে এখানে কাগজটা দেখাও আমি চলে যাব, তোমার যদি কোনো মালিকানা থাকে, কোনো বিষয় থাকে, ও ওর একটা রেকর্ড যদি আপনি, ও বলছে এই এত বছর কি করছেন, জায়গাটা তো আমার 13 সালে নেওয়া,
আমাকে বলছে এতদিন কী করছেন? আমি বলছি ভাই তুমি তো জানো যে তুমি কোথায় ছিলাম, আমি কোথায় ছিলাম। এখানে জায়গা কাজ করার জন্য আমাকে এমপি সাহেব করতে দেন নাই। তো যেহেতু করতে দেন আমি করি নাই, আমার কথা হলো যে আমার দলিল তো আছে, মালিকানা আমার আছে, আমি আজকে না পারি 10 বছর পর 20 বছর পর আমি পাবো, এটা তো আমি জানি। তো বললো যে না এতদিন আমরা কিছু পাই না, আমরা এখন এটা দখল করবো। একদম স্ট্রেট কথা, আপনি যদি ভিডিওটা দেখেন। তো এটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে এই শকু ভাই এসে যখন রাস্তার কথা বললো, এটা রাস্তার জায়গা, সে ওই দিন পর্যন্ত আমি জানতাম না যে এটা রাস্তার এখানে কোনো অংশ আছে। আমি জানতাম যে আমার জায়গার মধ্যে সিটি কর্পোরেশন বরাদ্দ দিছে, সেটা নিয়ে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে আমি নোটিশ করছি, সিটি কর্পোরেশনকে তার বিরুদ্ধে আমি একটা মামলা করছি 145 যেটাকে বলে, যে যেন তারা এখানে প্রবেশ না করে। তারপরও কমিশনার শকু এবং রানার নেতৃত্বে এখানে তারা প্রবেশ করার চেষ্টা করছে। চেষ্টা করার পরে আমাকে আয়শা বললো যে এটা রাস্তার জায়গা। তো রাস্তার জায়গা আশিক নামে যে ছেলেটার বরাদ্দ দিচ্ছে ওখানে 220 স্কোয়ার ফিট বরাদ্দ ওর নামে, কিন্তু ওরা যে দোকানটা দখল করতে চাইছে সেটা 1200 স্কোয়ার ফিট। এবং এইখানেই ওই ভিডিওটা যদি দেখেন, সাবেক কমিশনার শকু ভাই বলছেন যে এখানে রাস্তার জায়গা আছে 10 ফিট। আমার কথা হলো 10 ফিট যদি হয়, আপনি 10 ফিটের বাইরে তো দখল করতে পারেন না। এই 10 ফিট নিয়ে আলোচনা হইতে পারে। আর এই রাস্তার জায়গা যদি হয়, রাস্তা তো সিটি কর্পোরেশন বরাদ্দ দেওয়ার ক্ষমতা রাখে না, রাস্তার জায়গা হচ্ছে জেলা প্রশাসনের। তাহলে সিটি কর্পোরেশন থেকে একটা কাগজ বানায় এনে দাবি করলে তো হবে না। এই বিষয়টা যদি আপনি মিলান তাহলে বুঝবেন যে আসলে এখানে তাদের স্বার্থটা কোথায়। তো এইটা আমার দোষটা একটা, আমি স্বীকার করি যে আমার দোষটা হচ্ছে আমি আসলে বোকামি করছি। বোকামিটা এখানে যে আমি নিজে উদ্যোগে গেছি, যে এটা আমি আমার জায়গা, আমি সব জায়গায় আমার প্রজেক্ট আমি কাজ করি, আমার জায়গায় আমি কাজ করতে যাব। কিন্তু ওই সময়টাতে যদি আমি না গিয়ে আমি আমার লোকজন দিয়ে আমি কাজ করাতাম, তাহলে তাদের পালসটা আমি বুঝতে পারতাম যে আসলে তারা কী করতে চায়। আর আরেকটা বিষয়, প্রথম প্রায় ঘণ্টাখানেক যখন বিতর্ক হয়, আলোচনা হয় এখানে স্পটে থেকে, আমার সব কাগজপত্র ছিল এবং এই 1432 সালের পর্যন্ত খাজনা আমার দেওয়া আছে। তো সেখানে কোনো অপ্রীতিকর ঘটনার পরিবেশটা ছিল না আসলে। সর্বশেষ যখন শকু ভাই আসে, উনি আইসা বেশ শাউটিং করলেন এবং ওনার সাথে সাথে রানা আসছে। তারপর কিছু ছেলেবেলে রানার সাথে ছিল, তারা হামলা করছে। আমি হসপিটালে ছিলাম, আমি তো আর দেখিনি। পরের দিন পত্রিকায় দেখলাম যে এরা সবাই হচ্ছে আমাদের ফেসিবাদের যারা ছিল তাদের লোকজন। তাহলে বিষয়টা কোথায় দাঁড়ায়? রনি ভাইয়ের সাথে এটা রনি ভাই বিবেচনা করবেন যে আপনার দলের নেতা, তার সাথে ফেসিবাদের 10-15 জন এসে আমার উপর হামলা করলো। সেটা বিএনপির অনেকে নিন্দা জানাইছে, আমার সাথে কথা বলছেন, দেখা করছেন। কিন্তু এই যে ফেসিবাদের লোক নিয়ে তারা 2 জন আসলো হামলা করতে, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। না, উনি তো এমনি দলের বাইরে আছেন, দলে তো তিনি নাই। না, রানা তো বড় পদে আছে, স্বেচ্ছাসেবক দলের সে মহানগরের সভাপতি না, আহ্বায়ক। তো মূল লোক তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি কিন্তু। তাহলে আপনি যদি বলেন যে ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, আমি রানাকে মনে পড়ে না যে আমি কখনো তাকে মাঠে দেখছি। আমি কিন্তু আপনি যদি মহানগরের সদস্য সচিব টিপু ভাইয়ের সাথে কথা বলেন, খালেদা জিয়াকে অ্যারেস্ট করার পরে একদম প্রথম প্রতিবাদ সভা হয় বিএমপি অফিসে, তখন যেটা ভেঙে ফেলা হয়েছে। সেখানে সিরাজ কমান্ডার ছিলেন, ওনার সভাপতিত্বে টিপু ভাই ধরেন সে সময় তো লোকজন মাঠে নামতে ভয় পাচ্ছে, 15-20 জন ছিল। আমি তখন মহানগরের সেক্রেটারি হিসেবে আমাকে আমাদের মাইনুদ্দিন সাহেব তখন জেলা আমির ছিলেন, উনি বললেন যে তুমি যাও। আমি 20-25 জন লোক নিয়ে ওখানে যাই এবং প্রথম প্রতিবাদ সভা ওখান থেকে হয়। সেই বিএনপির কোর মিটিং যেটা, সেখানে আমি ছিলাম। এর পরবর্তীতে মিটিংয়ে আমরা দেখছি রাজীব ভাই যুক্ত হয়েছেন, আরও ধাপে ধাপে অনেকে আসছেন, কিন্তু আমি রানাকে কখনো দেখি নাই। তো সে কবে থেকে নেতা হতো সেটা আমার জানা না। আমি যতটুকু শুনছি, কাউসার ছিল স্বেচ্ছাসেবকের সভাপতি, কাউসারের পরে রানা পদ পাইছে, কিন্তু রানা কতটুকু অ্যাক্টিভিটিস সেটা আমার জানা নাই। যদি অ্যাক্টিভিটিস থাকেও, রানা কিন্তু আমাকে প্রথম থেকে চেনে। একদম 5 তারিখের পরে যখন সে আমার জায়গায় কাজে বাধা দেয়, তারপর আমি তার সাথে ফোনে কথা বলছি। আমি তাকে চিনতাম না, তার সাথে বসে কথা হয়েছে। তার আমি বলছি, ভাই আমার জায়গা, আপনি কেন এখানে বাধা দিতে আসলেন? তো সে বললো, ভাই আমার কাছে মেসেজ আছে, এইখানে সমস্যা। তো ঠিক আছে, আমার কাগজ দেখেন। সে আমার কিন্তু টোটাল ডকুমেন্টস নিয়ে গেছে, দেখছে। দেখার পরও সে এই জায়গায় মানে ইন্টেনশনালি অথবা অসৎ উদ্দেশ্যে এই কাজটা করছে, আমি জানি না। পরে তার সাথে আমি কোনো কথা বলি নাই।
এইখানে যেদিন কথা তারপর থেকে আমি শকু ভাই কিংবা রানার সাথে আমি কোনো কথা বলিনি। এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে তারা তাদের নীতির জায়গায় নাই, এ কারণে এটা হয়নি। তো অবশ্যই এটার একটা আইনি সমাধান অবশ্যই হবে, সে অপেক্ষায় আছি। আমরা আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাইবো 5 আগস্ট পরবর্তীতে ছাত্র শিবির এবং ছাত্র দলের রাজনৈতিক ভূমিকা কেমন হয়েছে এবং সেটার মূল্যায়ন আপনি কেমন দৃষ্টিতে দেখছেন? এখানে দুইটা বিষয়, ছাত্রদল এবং শিবিরের আসলে টোটাল কার্যক্রমটাই তো ভিন্ন। ছাত্র শিবির প্রতিষ্ঠাকাল থেকে আজকে পর্যন্ত যেই ট্র্যাকে থাকার কথা সেই ট্র্যাকেই আছে, তারা ওখান থেকে সরেনি। কারণ শিবিরের রাজনৈতিক কর্মসূচি খুব বেশি না, খুব প্রয়োজন না হলে শিবির সাধারণত রাজনৈতিক কর্মসূচিতে যায় না। এটা অনেকটা আমরা বলি শিবির হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা একাডেমি। ছাত্র শিবিরের সভাপতি কী হবেন, সেক্রেটারি কী হবে, এটা কেউ নির্ধারণ করে না। আমাদের ফোরামের সদস্য যারা, আমাদের তো আপনারা জানেন ক্যাডার ভিত্তিক সর্বোচ্চ ফোরাম সদস্যরা ভোট দিয়ে নির্ধারণ করে যে কে সভাপতি এবং কে সেক্রেটারি। এখানে জামাতের কোনো ইন্টারফেয়ারের সুযোগ নাই, বা জামাত করেও না, একেবারেই সুযোগ নেই। আমরা বলি যে গঠনতন্ত্রের মধ্যে আমাদের স্পেসিফিক বলা আছে যে সভাপতি হওয়ার জন্য যোগ্যতা কী, ওখানে 13টা পয়েন্ট আছে। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু হচ্ছে আমানতদারিতা, পদের প্রতি লোভহীনতা। তো আমাদের যারা সভাপতি হয় তাদের কোনো পদের লোভ থাকে না। তো ঠিক একইভাবে ছাত্রদলের কিন্তু কমিটি এইরকম হয় না। আমি ছাত্রদলের গঠনতন্ত্র দেখছি, ভাইও বলতে পারবে, আমার মোটামুটি ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন সবার গঠনতন্ত্র পড়ার একটা অভিজ্ঞতা আছে। তো ওখানে কিন্তু বলা নাই কে ছাত্রদলের সভাপতি হইতে পারবে আর কে হইতে পারবে না। আমাদের যেমন এই যে বললাম যে তার কি কি যোগ্যতা থাকতে হবে, তার যেমন একদিকে আমানতদারিতা থাকতে হবে, আবার তার মেধা যোগ্যতার দিক থেকে তার প্রায়োরিটি থাকতে হবে। যিনি সভাপতি হবেন, আমাদের এখানে ফোরামে যদি 50 জন সদস্য থাকেন, তারপরে সর্বোচ্চ মেধাবীটাই সভাপতি হয়। আপনি যদি যাচাই বাছাই করেন দেখবেন, যেমন ধরেন আমাদের নারায়ণগঞ্জের সভাপতি, আমি যদি আমাদের মশিউর মিঠু ভাই থেকে ধরি, মশিউর মিঠু ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করে সিএ করতেছে, সিএ করার পরে উনি এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে প্রফেশনে আছে। তারপরে আমাদের যিনি সভাপতি আক্তার ভাই, উনি একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, উনি ফাজেল কামেল করছেন, অনার্স মাস্টার্স করছেন। তারপরে সভাপতি আমাদের নিজাম ভাই, এই জজ কোর্টে প্র্যাকটিস করেন, উনি ডিগ্রি মাস্টার্স করছেন এবং ফাজেল কামেল করছেন, তারপর এলএলবি এলএলএম করছেন। একাডেমিকটা যদি আপনি দেন, তারপর আমি ছিলাম, আমি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করছি, তারপর আমি এলএলবি করছি, আমি বিজনেস করতে গিয়ে 3টা ডিপ্লোমা করছি, বিভিন্ন কোর্স করছি আমি। তারপর আমার পরে যারা যিনি সভাপতি, হ্যাঁ একেবারে লাস্ট প্রেসিডেন্ট যিনি বিদায় নিলেন, রাকিব হচ্ছে পিএসসি ইঞ্জিনিয়ার সিভিল। তাহলে এখানে কিন্তু আমাদের একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড দিয়ে তার সমৃদ্ধ করা হচ্ছে। তো ছাত্রদল কিন্তু ওইভাবে তারা ঘুরে দাঁড়াতে পারতেছে না। আমি রনি ভাই আছেন বা ছাত্রদলের যারা, তাদেরকে বলবো যে ভাই আমাদের মধ্যে আদর্শিক প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা না। আমি এই শব্দটাকে পছন্দ করি না, যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা, এটা আমি পছন্দ করি না। প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ডু অর ডাই। কিন্তু আমরা এখানে আদর্শিক প্রতিযোগিতা করব, কে কত ভালো দিয়ে মানুষ আকৃষ্ট করে। যে বললো যে সে খাল খনন করছেন, জামাতও খাল খনন করছেন, এইটা হচ্ছে প্রতিযোগিতা, যে জামাত করতেছে আমিও ভালো কাজ করব। বা রনিব এখানে মানুষকে মসজিদের থাই লাগাই দিচ্ছে, জামাতও করবে, এইটা হচ্ছে আদর্শিক প্রতিযোগিতা। ছাত্রদলকে এই আদর্শিক জায়গায় আসতে হবে, না হলে আপনি দেখেন এই যে আওয়ামী লীগের পতন হইল, আওয়ামী লীগ 16 বছর একদম প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা, শেখ মুজিবের আদর্শ, শেখ মুজিব জাতির পিতা, এই যে শিক্ষা আসছে কিন্তু একদম প্রাইমারি থেকে। আপনি তো প্রাইমারি বইতেন, সেখান থেকে আমাদের মহান নেতা থেকে শুরু হয়েছে। তাহলে আজকে যে আসিফ, নাহিদ বা সাদিক যারা এদের পতন ঘটাইছে, আন্দোলনের নেতৃত্ব দিছে, ওরা কিন্তু এই জেনারেশন, ওরা প্রাইমারি থেকে শেখ মুজিবকে পড়ে আসছে, আসার পরে এদেরকে বিতাড়িত করছে। যে দেখছে না, এটা তো আসলে একটা বিশাল শুভঙ্করের ফাঁকি। তো এই শুভঙ্করের ফাঁকির মধ্যে একটা বলি, আমাদের নারায়ণগঞ্জের খুব আলোচিত একজন রাজনৈতিক নেতা ছিলেন খাজা মহিউদ্দিন, উনি ভাষা শুনে মুক্তিযোদ্ধা ছিলেন। তো ওনার নামে যদিও এখন আলোচনা হচ্ছে যে আসলে শেখ মুজিবুর রহমানের যে অসমাপ্ত আত্মজীবন বইটা একটা বোগাস, তারপর ওই বইয়ের মধ্যে 2 পৃষ্ঠা খাজা মহিউদ্দিনের বিষয়ে লেখা আছে। সে কিন্তু এই বিষয়ে খুব কড়াকড়ি বলছে যে আওয়ামী লীগ হচ্ছে একটা ফ্রড দল। সে আওয়ামী লীগের নেতা ছিল, যে চেতনার কথা, চেতনা হচ্ছে তার একটা ব্যবসা, যে যত বেশি চেতনা বলবেন মনে করবো বলে বড় বাটপার, ওর কোনো পুঁজি নাই, এটা ওর পুঁজি বিক্রি করে খায়। তো আমি সর্বশেষ বলবো যে ছাত্রদল, ছাত্র শিবির বন্ধু ছিল, বন্ধু আছে, তাদের মধ্যে আদর্শিক প্রতিযোগিতা বাড়াইতে হবে, ছাত্রদলকে ছাত্রদের কল্যাণে এবং ছাত্রদের দিয়ে পরিচালনা করতে হবে। ওই 15 বছর 16 বছরের ইয়ার ড্রপ দিয়ে যারা নেতা, তাদেরকে রাখা যাবে না। কারণ এখনকার জেনারেশন এটা খুব ভালো করে বোঝে, তারা কিন্তু এটা মানবে না।
এই জেনারেশনকে যদি ছাত্রদলকে আনতে হয় তাহলে এই ছাত্রদের নিয়ে আসতে হবে। ছাত্রদলের নেতাদের প্রশ্ন করেন না যে জিয়াউর রহমান যে 19 দফায় দিছিল, সে 19 দফা কয়টা নেতা জানে? বা এখন যে তারেক যে 31 দফা রাষ্ট্র সংস্কারের কথা বলছে, বিএনপির কয়টা নেতা জানে? আমি অনেকের সাথে কথা বলছি, ওরা একটা বলতে পারে না। তাহলে তারা যদি তাদের বিষয়টাই না জানে, জিয়াউর রহমানের যে ব্যক্তিত্ব ছিল, তার যে আদর্শ হিসেবে যদি না জানে, তাহলে জিয়ার আদর্শ সৈনিক কীভাবে হবে? এখানে দরকার হচ্ছে ছাত্রদলকে স্টাডি করতে হবে, ছাত্রদলকে ছাত্র রাজনীতির ছাত্রদের কল্যাণে ফিরে আসতে হবে। তাহলে দুইজনের মধ্যে আদর্শিক প্রতিযোগিতা হবে এবং দেশ ভালো থাকবে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসি। লাস্ট একটা প্রশ্ন আমি রনিদের কাছে রাখবো। রনি ভাই একবার সংক্ষেপে বলবেন, আপনি যেহেতু এমপি পদপ্রার্থী, আপনাকে যদি দল থেকে মূল্যায়ন না করা হয় বা দল থেকে আপনাকে নমিনেশন না দেওয়া হয়, আপনি কি স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা? না, আসলে ধন্যবাদ। এই প্রশ্নটা আমাকে অনেকেই করছে, যেহেতু দীর্ঘ 70 বছর আন্দোলন সংগ্রাম মাঠে ছিলাম, তো মাঠে থাকার বলে রাগ ক্ষোভ আক্ষেপ তৈরি হতে পারে। কিন্তু আমি মশিউর রহমান রনি আজকে এখানে যে ইনভাইটেড হয়েছি, এটাও কিন্তু আমার একটা পদের কারণে, এবং এই পদটা আমাকে আমার দল দিছে। আমি যদি আমার দল থেকে দলের পাস যদি আমি না বুঝি, তাহলে কিন্তু আমি ওই যে ভাই বলো না যে আমি 31 দফা যদি আমি না জানি, 19 দফা যদি আমি না বুঝি, তাহলে তো দলের আদর্শিক হতে পারলাম না। আমি তো জানি যে দল কোন জায়গাটা আছে। আমার নেতা জনাব তারেক রহমান যদি আমাকে নমিনেশন না দেয়, তাহলে অবশ্যই আমি মনে করবো যে আমার ভালো কিছু আছে সামনে। আর আমাকে যদি নমিনেশন দেয়, তাহলে বুঝতে হবে যে দল আমার প্রতি আস্থা রাখতে চায়, এবং দল জানে যে দীর্ঘ 17 বছর আমি দলের দুঃসময়টার পাশে ছিলাম, এবং আমি দলের জন্য ভালো কিছু করতে পারবো, এবং জনগণ যেটা চায় সেটা আমার দিয়ে হবে। এক কথায়, আপনাকে দল থেকে মনোনীত না করা হলে আপনি স্বতন্ত্র প্রার্থী হবেন না। আমরা আজকে শেষ করব। আমরা আবারও কখনো আপনি এবং সাইদ ভাইয়ের সঙ্গে বলবো, আপনারা আপনাদের ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য নিউজ নামের পরিবার থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। আমরা পরের কোনো পর্বে আপনাদের সঙ্গে আবার থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।